এই ছোট লোক, এদিকে আয়। হঠাৎ কারোর ডাকে ঘুরে তাকায় সাব্বির। আশেপাশে কিছুক্ষণ চেয়ে থেকে একদল মেয়েকে দেখতে পাই, যারা ছেলেদের মতো টাইট জিন্স আর ছোট ফতুয়া পরে বসে আছে। সাব্বির আবারও হাঁটতে শুরু করে আর ভাবে কাকে না কাকে ডাকছে, কিন্তু না, এবার মেয়েগুলো জুড়েই বলে ওঠে, এই লাল চেক শার্টওয়ালা খ্যাত তোকেই ডাকছি। এভাবে আমাদের এড়িয়ে যাওয়ার সাহস পেলে কোথায় তুই? সাব্বির এবার থেমে যায়, কারণ ওর পরনেই লাল চেক টি শার্ট। মাথা ঘুরিয়ে পেছনে তাকায় সাব্বির। তারপর, কে আপু আপনারা? আর আমাকেই বা এভাবে চাতা বলছেন কেন? আমরা তোর এই কলেজে বড় আপু, বুঝলি? তোকে দেখে মনে হচ্ছে আজকে এই কলেজে এসেছিস। তো আমাদের সালাম না দিয়ে কোথায় যাচ্ছিলি তুই? আপনাদের কেন আমি সালাম দেব? আপনাদের পোশাকের দিকে তাকিয়ে দেখুন তো, আপনারা সালাম পাওয়ার যোগ্য কিনা। কি বলি তুই? এই সাদিয়া রিয়া, তোর সবাই চল। শালাকে আজ এমন শিক্ষা দিব যে আর জীবনেও আমাদের মুখের উপর কথা বলবে না। হ্যাঁ চল, নতুন তো শালা মনে হয়, আমাদের চেনে না। নীলাসহ ওর বান্ধবীরা সাব্বিরকে ঘিরে ধরে। তারপর, এবার বল, তুই কি যেন বললি আমাদের পোশাক নিয়ে? জানিস এই পোশাকগুলোর দাম কত? আমার বাবা এগুলো আমেরিকা থেকে নিয়ে এসে দিয়েছে। তো কি হয়েছে? আমাকে কেন এসব শোনাচ্ছেন সেটা তো বলুন। তোকে শোনাচ্ছি এই কারণে, তুই আমাকে সালাম দিলি না কেন? আজব মেয়ে তো আপনি। আমার ইচ্ছে হয়নি তাই দিইনি, এতে আপনার কি? না, তোকে এভাবে হবে না। এই মার শালা খ্যাতকে। বলতে দেরি সাব্বিরকে মারতে দেরি করে নিন নীলার বান্ধবীরা। সাব্বির চুপচাপ মারগুলো হজম করে, কারণ ওর মা ওকে শিক্ষা দিয়েছে কখনো কোনো মেয়ের গায়ে হাত না দিতে। মেয়েগুলো ইচ্ছে মতো কিল ঘুষি দিয়ে হাঁপিয়ে যায়। নীলা হাঁপাতে হাঁপাতে সাব্বিরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সাব্বির ওর জায়গা থেকে একটুও নড়েনি এতগুলো মার খাওয়ার পরও। কিরে সাদিয়া, শালা কোনো রোবট নাকি রে? এত মারলাম তবুও একটু নড়াচড়া করলো না। আরে খ্যাত তো, মনে হয় কোনো জায়গায় দিনমজুরি করে শরীরে লোহার মতো শক্ত বানিয়েছে। তুই অপেক্ষা কর, আমি এক্ষুনি আমার বয়ফ্রেন্ডকে বলছি, ও এসে একে ইচ্ছে মতো ধুয়ে দিবে। খালি কি তুই একাই? আমিও দিচ্ছি, ওয়েট কর। রিয়া আর সাদিয়া ওদের বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে কলেজ ক্যাম্পাসে চলে আসতে বলে। সাব্বির ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে আসতে নিবে, অমনি নীলা সাব্বিরের দু হাত টেনে ধরে। কিরে ভিখারির বাচ্চা, এভাবে পালিয়ে কোথায় যাচ্ছিস? এখন ভালোই ভালোই সালাম দিয়ে যা, নয়তো। দেখুন, নিজের পোশাক ঠিক করুন আগে, তখন আপনাকে কারো কাছে সালাম চাইতে হবে না, বরং সেই আপনাকে একবারই এসে সালাম দিবে। নীলা কিছু বলতে যাবে তার আগে একদল ছেলে 10টা মোটরসাইকেল নিয়ে চলে আসে নীলাদের সামনে। ছেলেগুলোকে দেখে সাদিয়া আর রিয়া এগিয়ে যায় দুটো ছেলের দিকে। তারপর আদুরে গলায় বলতে থাকে, আবির সোনা, দেখো না, এই ছেলেটা আমাদের এই মডার্ন পোশাককে অপমান করেছে, এমনকি আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। আশিক জানো, এই খ্যাত আমাদের সালাম দেয়নি, এ আমাদের সাথে তর্ক করছে। বস, এই কুত্তার বাচ্চাকে কি করব আপনি বলুন। কি করবি মানে? শালাকে মার। এই কি ভাই, আমাকে কি সরকারি জিনিস পেয়েছেন? যেই দেখছেন সেই বলছেন মার? হা হা হা, তোকে আমরা কিছু বলতাম না যদি আমার ছেলে করে গার্লফ্রেন্ডকে কিছু না বলতি। আর ওই যে দেখ নীলা, ও আমার জানো হয়। এই রিয়া, এই সাদিয়া, নীলাকে কিছু বলিন তো এই খ্যাদের বাচ্চা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, নীলাকে তো অপমান করেছে। নীলা শুধু সালাম চেয়েছিল এর কাছে। রাহুলের চোখ মুখ লাল হয়ে যায়, থরথর করে কাঁপতে কাঁপতে সাব্বিরের দিকে তাকায়। তারপর, কি বলিস? এত সাহস! আমার কলিজার কথা শুনিসনি তুই? তোকে আজ আমি মেরেই ফেলবো। রাহুল কথাটা বলে ঘুষি মারে সাব্বিরের নাকে। হঠাৎ ঘুষি খেয়ে সাব্বির তাল সামলাতে না পারে মাটিতে পড়ে যায়। তারপরে হকি স্টিক বের করে মারতে শুরু করে সাব্বিরকে। রাহুল মারতে মারতে এক পর্যায়ে সাব্বিরের মাথার মাঝ বরাবর আঘাত করতে ঠাস করে একটা শব্দ ভেসে ওঠে। রাহুল সহ বাকি সবাই কিছুটা অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। রাহুল তীক্ষ্ণ দৃষ্টিতে সাব্বিরের দিকে তাকিয়ে হঠাৎ করে এক দৌড়ে মোটরসাইকেলে উঠে সবাইকে নিয়ে চলে যায়। নীলা, রিয়া আর সাদিয়া ওখান থেকে চলে যায়। এদিকে সাব্বির ধীরে ধীরে চোখ খুলে কাউকে দেখতে না পেয়ে চলে আসে ক্লাসে। সবগুলো ক্লাস শেষ করে বের হতেই নীলার সামনে পড়ে যায় সাব্বির। রাগী চোখে তাকিয়ে আছে নীলা সাব্বিরের দিকে। সাব্বির নীলাকে পাশ কাটিয়ে চলে যেতে নিবে, অমনি নীলা সাব্বিরের পথ আটকিয়ে দেয়। তারপর, কিরে খ্যাতের বাচ্চা, তুই তো দেখি ভালোই নাটক পারিস। আজ তোকে কে বাঁচাবে বল? আরে দূর, সেই তখন থেকে লেগে আছেন আমার সামনে। আপনাকে আমি কিছু করেছি? তাহলে কেন আপনি আমাকে খ্যাত ছোট লোকের বাচ্চা বলছেন?
কেন রে ছোট লোক, বলে গায়ে লাগে? তোকে আমিও কেন এমন করছি নিজেও জানি না, তবে তোকে দেখলেই আমার রাগ উঠে যায়। তো আমার দিকে তাকাবেন না, তাহলেই তো হয়। তোকে কিন্তু আমি একদম আস্ত খেয়ে ফেলবো, বলে দিলাম। দূর, কই থেকে যে এসব পাগল মেয়ে আসে বুঝি না। জানা নেই, বলা নেই, এসেই বকবক শুরু করে দিয়েছে। এই, তুই আমাকে চিনিস? আমি এই এলাকার সাবেক মেয়র আতিকুর কবিরের মেয়ে। তো কি হয়েছে? আমি কি করবো এতে? নীলা রাগে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে সাব্বিরকে। থাপ্পড়গুলো এত জোরে মেরেছিল যে সাব্বির কিছুক্ষণ চোখে অন্ধকার দেখে। শালা, তাতে কি হবে জানিস না? আমাকে ভয় করবি। আর জানিস তুই, আমার ভাইয়া এই থানার ওসি। সাব্বির এবার অনেকটা রেগে যায়, কিন্তু পরক্ষণে ওর আম্মুর কথা মনে পড়তে চুপ হয়ে যায়, কিছুক্ষণ ভেবে নীলার দিকে বাঁকা হেসে। আপনি মেয়ে হয়ে একটা ছেলেকে বারবার মারছেন। জানেন আমি আপনাকে এই মুহূর্তে কি করতে পারি? সাব্বির কথাগুলো রাগী গলায় বলতেই নীলা বাঘিনী থেকে বিড়াল হয়ে যায়। আমতা আমতা করতে শুরু করে নীলা। এই এই ছোট লোকের বাচ্চা, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আর এগিয়ে আসছিস কেন? আমি কিন্তু এক্ষুনি বাবার ভাইকে ডেকে আনবো বলে দিলাম। আপনার বাবা ভাই? আস্তে আস্তে আমার ওটা করা শেষ হয়ে যাবে। কি কি করবি তুই? আমাকে একদম স্পর্শ করবি না বলে দিলাম। কেন? আমাকে কেন করলেন? তবে আপনি? আমি কি আপনার শরীরে হাত তুলেছিলাম? দে। বাকিটা বলার আগে সাব্বির নীলার ঠোঁটগুলো নিজের দখলে লিপ কিস করতে থাকে। পাক্কা 10 মিনিট পর নীলার ঠোঁট ছেড়ে দিয়ে এক দৌড়ে কলেজ থেকে বের হয়ে আসে। নীলা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা ভাবতে ভাবতে রাগে আগুন হয়ে খুঁজতে থাকে সাব্বিরকে, কিন্তু সাব্বির কলেজে থেকে চলে আসে অনেক আগে। নীলা রাতে বাসায় এসে ওর ঘরের সব দামি জিনিসপত্র একে একে ভেঙে চোরমার করে ফেলে। আতিকুল কবির ড্রয়িং রুমে নিউজ পড়া রেখে সন্ধ্যা নীলার রুমে চলে আসে স্বাভাবিকভাবেই, কারণ তিনি জানেন তার মেয়ের রাগ হলে ভাঙচুর করে। আতিকুল কবির সোজা তার মেয়ের পাশে গিয়ে বসে। তারপর, মা নীলা, আজ আবার কার উপর রেগে আসিস? আমি কি তোকে কিছু বলেছি নাকি? তোর ভাই কিছু বলেছে? নীলা কোনো কথা না বলে রাগে ফুঁসছে। আতিকুল কবির কিছুটা ভয় পেয়েছে তার মেয়ের এমন রাগ দেখে। মা, কথা বলছিস না কেন? বল, কার উপর রেগে আসিস তুই? কারো উপর না বাবা, কেন যেন মন খারাপ হচ্ছে, সাথে প্রচুর রাগও। তুমি যাও, আমি একটু ঘুমাবো। ঠিক আছে, তবে তুই এই রুমে নয়, চল আমার সাথে পাশের ঘরে শুয়ে পড়বি। এই ঘরটা আমি পয়সা করে নতুনের মতো বানিয়ে দিব। নীলা ওর বাবার সাথে পাশের রুমে চলে যায়। এদিকে সাব্বির হাঁটতে থাকে ফুটবলের রাস্তা দিয়ে। চারিদিকে তাকিয়ে সে নিজেই অবাক হয়ে যায়। চারিদিকে আরো ভিক্ষুক। কিছুক্ষণ পরেই সামনে আসা লোকদের জ্বালিয়ে মারছে টাকার জন্য। সাব্বির সেদিকে এগিয়ে যেতে একদল ভিক্ষুক তাকে ঘিরে ধরে সাব্বিরকে। তারপর, বাপজান, 2টা দিন বাড়িতে চাল নাই, ডাল নাই, বউ বাচ্চাগুলো না খাইয়ে আছে। বাপজান, 2টা টাকা ভিক্ষা দেন। আপনার হাতে তো দেখছি প্রায় 500 টাকার মতো হয়ে গেছে। ওটা দিয়েই তো আপনার পরিবার 2 দিনের খাবার হয়ে যাবে। না না বাপজান, হইব না। আমার 12টা ছেলে মেয়ে, ওদের হইব না। বাপজান দেন না 200 টাকা। কি 12 ছেলে মেয়ে থাকতেও আপনি শিক্ষা করে খাচ্ছেন? আর বয়স তো আপনার বেশি না, 35 থেকে 40-এর মধ্যে কাজ করে খেতে পারেন। যত সব পাগল ছাগল লোকজন। সাব্বির লোকগুলোকে এক প্রকার নিজের সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসে। সাব্বিরের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আর কিছু দূর এগিয়ে যেতেই ছোট একটা বাচ্চাকে দেখতে পায় ময়লার স্তূপের উপর বস্তা পেতে বসে আছে। সামনে একটা ওজন মাপার মিটার। সাব্বির কিছুক্ষণ চেয়ে থাকে ছেলেটার দিকে। সামনে যেতেই অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে ছেলেটার মুখে। ছোট ভাই, তুমি হাসছো যে? ভাইজান, ওজন মাপিবেন? বেশি না, মাত্র 5 টাকা হলেই হইব। তুমি তো কম নিচ্ছ কেন? আমি তো জানি ওজনে মাপতে 10 টাকা করে নেয় সবাই। ভাইজান, কি আর করবো বলেন, কেউ 10 টাকা দিয়ে ওজন মাপতে চায় না। সারাদিন বসে আছি, একজনও ওজন মাপে নাই। বাসায় অসুস্থ মা আছে, তার জন্য ঔষধ কিনতে হবে, কিন্তু টাকা নাই, তাই দাম কমে ফেলছি। ও, এরপর কি আর কেউ ওজন মাপছে? সাব্বির খেয়াল করলো ছেলেটার মুখে বিষণ্ণতার ছাপ, পুরো মুখ কালো হয়ে গিয়েছে। আরে আরে, এমন মন খারাপ করার কি আছে? এইসো, আমি মাপছি। আমাকে বলো, আমার ওজন কত? ছেলেটা সাব্বিরের কথায় ফিক করে হেসে দেয়।
সাব্বির মিটারের উপর দাঁড়ায়। ছেলেটা এক পলক মিটারের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলে, ভাইজান খাওয়া দাওয়া করেন না নাকি? এত বড় মানুষ, ওজন মাত্র 65 কেজি। আরে না ভাই, ওজন ঠিকই আছে বুঝলি, মেনটেন করে চলতে হয়। বল কয় টাকা দিব? দেন ভাই 5 টাকা। সাব্বির মুচকি হেসে পকেট থেকে মানিব্যাগ বের করার জন্য একে ওর মানিব্যাগ নেই। অনেকক্ষণ হাতাহাতি পর মানিব্যাগ না পেয়ে কিছুটা অসহায় দৃষ্টিতে সাব্বির ছেলেটার দিকে তাকায়। ভাই আমার মানিব্যাগটা মনে হচ্ছে চুরি হয়ে গেছে রে, তোকে এখন টাকাটা আমি কিভাবে দিব? সাব্বির ওর কথা শুনে ছেলেটার হাসি মাখা মুখ নিমিষে আবারও অন্ধকারে ছেয়ে তারপর বলতে থাকে, ভাইজান আমার মনে হয় আপনাকে ওই বাতিন ভিক্ষুক ওর দলবল নিয়ে আপনাকে ঘিরে ধরেছিল, তাই না? বাতেন শিক্ষককে তো আমি চিনি না, তবে একটু আগে কয়েকটা শিক্ষক আমাকে ধরেছিল। তাহলে ভাইজান ওই বাতিন ভিক্ষুক ওই আপনার মানিব্যাগ চুরি করেছে। এর আগেও অনেকজন ওজন মেপে টাকা দিতে গিয়ে ওনাদের মানিব্যাগ পায়নি। আমি ভাবছিলাম টাকা দেবে না ভেবে মিথ্যা কথা কইছে, কিন্তু আপনার কথা শুনে মনে হইল ওই লোকগুলো সত্যি কথা কইছিল। বাতেন শিক্ষককে আমি এক্ষুনি খুঁজে আসতেছি, তুমি এখানে থাকো। সাব্বির এক দূরে যাই সে আগের জায়গায়, কিন্তু একই সেখানে কেউ ছিল না। সাব্বির হতাশ হয়ে হাঁটতে থাকে। অমনি ওর মানিব্যাগ পড়ে থাকতে দেখে রাস্তার মাঝে মানিব্যাগটা নিয়ে খুলে দেখে একটা টাকাও নেই, কিন্তু ক্রেডিট কার্ড রয়ে গেছে। দ্রুত মানিব্যাগ নিয়ে চলে আসে সাব্বির ছেলেটার কাছে। তারপর, ভাই চলো, আমার সাথে তোমার আম্মুর ঔষধ লাগবে, আমি কিনে দিচ্ছি। না না ভাইজান, আপনি শুধু 5 টাকা দেন তাহলেই হইব। আম্মা কইছে কারো থেকে নিজের প্রাপ্যর বেশি টাকা যেন না নেই, আপনার থেকেও নেব না। আরে আমি তোমাকে এমনি এমনি তো দিচ্ছি না, তোমার মেশিনের সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যত লোক ওজন মেপেছিল তাদের টাকাই আমি একাই দিচ্ছি, এবার তো নিবি। এখন চলো ফার্মেসিতে। সাব্বির ছেলেটাকে নিয়ে ফার্মেসিতে যেতেই ছেলেটা একটা কাগজ বের করে দেয় যেখানে কিছু ওষুধের নাম লেখা আছে। সাব্বির ওষুধগুলো কিনে দেয়, ছেলেটাকে নিয়ে চলে আসে একটা রেস্টুরেন্টে। তারপর, ভাই কি খাবি বল? না ভাইজান, কিছুই খামো না, আমি যাই, এখন মায়ের ঔষধ খাওয়াইতেই হইব। সেটা তো বুঝলাম, কিন্তু আন্টি তো অসুস্থ, কি খাইয়ে ওষুধ খাওয়াবি সেটা তো বলবি। সাব্বিরের কথা ছেলেটা কিছু চিন্তায় পড়ে গেল। সাব্বির মুচকি এসে 3 প্যাকেট বিরিয়ানি সহ আরো কয়েক ধরনের খাবার প্যাকেট করে ছেলেটার হাতে দেয়। তারপর, ভাই চল, আমিও তোর বাসায় যাব, আন্টির কিসের অসুখ সেটা আমার জানতে হবে। আমি যেখানে থাকি ভাইজান সেখানে জায়গাটা অনেক অনেক নোংরা, আপনি থাকতে পারবে না। আরে কিচ্ছু হবে না, চল। সাব্বির ছেলেটাকে নিয়ে চলে আসে একটা কারখানার পেছনের গলিতে। ছোট্ট ছেলেটা দৌড়ে একটা রুমে গিয়ে ঢুকে পড়ে। সাব্বিরও ধীরে ধীরে ঝুপড়ির ঘরটাই মাঝে ঢুকে পড়ে চমকে ওঠে। একটা মহিলা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে, মুখে রক্ত জমাট বেঁধে আছে। সাব্বির বুঝতে পারে মহিলাটি মারা গেছে। এমন সময় ছেলেটি হাতে পানি আর ওষুধ নিয়ে এসে ওর মাকে ডাকতে যাবে, অমনি সাব্বির বাধা দেয়। তারপর, এই ছোট ভাই, এদিকে সরে এসো, আন্টিকে আর ওষুধ খাওয়াতে হবে না। কোন কেন ভাইজান, ঔষধ খাওয়াইতে হইব না কেন? ঔষধ না খাওয়াইলে তো মা মারা যাইব। কারণ আছে, আগে শোনো, তোমার নামটা তো জানা হয়নি আমার, তোমার নামটা বলো। ও আমার না হৃদয়। দেখো হৃদয় ভাইয়া, মানুষ তো চিরজীবন বাঁচে না, তাই না? আর আন্টিও তো মানুষ। হ ভাইজান, কিন্তু কেন? আর মা অমন বড় বড় চোখ মেলে তাকাই আছে কেন ভাইজান? আসলে মারা গেছি ছোট ভাই, তুই এগিয়ে গিয়ে চোখ দুটো বন্ধ করে দে। হৃদয় সাব্বিরের কথা শুনে থ মেরে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে ওর মায়ের দিকে। তারপর 1 পা 2 পা করে এগিয়ে যায় বন্ধ করে থাকা ওর মায়ের চোখ দুটো। সাব্বির স্পষ্ট দেখতে পায় হৃদয় চোখে পানি টলমল করছে, হাতে থাকা পানির গ্লাস আর ওষুধ মাটিতে পড়ে যায়। সাব্বির এগিয়ে গিয়ে হৃদয়কে কোলে নিয়ে বাইরে আসে। এলাকার মসজিদের ইমামকে ডেকে আনেন, তিনি কয়েকজন মহিলাকে দায়িত্ব দেন লাশকে গোসল করানোর জন্য। হৃদয় চুপ করে তাকিয়ে থাকে সামনের দিকে। সাব্বির ফোনটা বের করে ফোনটা লুইসকে দেয়। লুইস হলো সাব্বিরের ডান হাত। হ্যালো লুইস। জি বস বলুন। একটু এসো তো, কমলাপুর স্টেশনের পেছনের বস্তিতে। কখন আসবো বস? এখনই আসো, আর সাথে 30 থেকে 40 জন লোক নিয়ে এসো। ওকে বস। সাব্বির ফোন কেটে দিয়ে হাত ধুয়ে হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে বসে হৃদয়ের সামনে। তারপর, হৃদয় ভাই,
হা করো, কিছু খেয়ে নাও। না ভাইয়া, আমার আর ইচ্ছে করছে না খেতে। আমার আর কেউ রইল না, কে আমাকে এখন আদর করবে? সাব্বির হৃদয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে খাইয়ে দেয়। তারপর মন খারাপ করবি না, আমি আছি, বুঝেছিস? এখন এখানে বসে থাক। সাব্বির হাত ধুয়ে আসতেই দেখতে পায় কয়েকটা লোক এসে হৃদয়কে মারছে। সাব্বির দ্রুত গিয়ে লোকগুলোকে আটকায়। তারপর এ কি ভাই, ছেলেটার মা মারা গিয়েছে, কই আপনারা সান্ত্বনা দিবেন তা নয়, উল্টো মারছেন। ধুর, চুপ কর তুই। শালা, সান্ত্বনা দিয়ে কি করব? ওর মা আমার থেকে 1 লাখ টাকা নিয়েছিল চিকিৎসার জন্য। হয়েছিল ভালো হইলে দিয়া দিব, কিন্তু এখন আমার টাকা কেডা দিব? হারামজাদি তো মুইরা গেছে। ওর মা টাকা নিয়েছে, তাই বলে আপনি এই ছোট্ট বাচ্চাকে মারবেন? এই চুপ কর কো তুই, কোথাকার কেনাকে তুই? এর উপর এতই যখন দরদ, আমার টাকা দিয়া দে, তাইলেই তো হয়। না না ভাইজান, ওই লোক মিথ্যা কথা কইতাছে। এনারে আমার মা একটা কিডনি বিক্রি কইরা দিছে। কি, কিডনি বিক্রি করে দিয়েছে? এই রে, আপনি তো বড় একটা চালেন, গরিব মানুষের কিডনি বিক্রি করে নিয়েছেন এই 1 লাখ টাকার বিনিময়ে। তাও হয়নি, আবার এসেছেন টাকা চাইতে। পাওনাদার রেগে হৃদয়কে মারতে যাবে তার আগেই সাব্বির লোকটার হাত চেপে ধরে মুচকি হাসতে। তারপর একটা গাড়ি এসে থামে বস্তির সামনে। সেখান থেকে ভীষণ নেমে আসে, সাব্বিরের সামনে এসে দাঁড়িয়ে। বলুন ভাইয়া, কেন ডেকেছেন? লুইস, এই যে পাওনাদার আর চামচাগুলো দেখছো না, ওদের নিয়ে গিয়ে 1 লাখ টাকা চেক দিয়ে দাও। পাওনাদারের চোখ চকচক করে ওঠে, খুশিতে গদগদ করতে করতে বলে ওঠে, কি সত্যি আপনি আমার টাকাগুলো দিয়া দিবেন? হ্যাঁ, আপনি এই আমার ফাইদের সাথে যান, ওরা আপনাকে টাকা দিয়ে দিবে। লোকটা খুশিতে লাফিয়ে লাফিয়ে চলে যায় লুইসের সাথে, আর সাব্বির মুচকি আসে। কিছুক্ষণের মাঝেই হৃদয় আম্মুর লাশ দাফন করা হয়। একে একে সবাই চলে যায় যে যার মতো করে, শুধু সাব্বিরই বসে থাকে হৃদয়ের পাশে। কিছুক্ষণ বসে থাকার পর সাব্বির বলে ওঠে, ভাই হৃদয়, চলো আমার সাথে, আজ থেকে আমার সাথেই থাকবি। হৃদয় কিছু বলে না, ওর চোখ বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। সাব্বির আবারও হৃদয়ের চোখ মুছে দিয়ে নিজের সাথে নিয়ে চলে আসে একটা বিশাল বড় বাউন্ডারিতে ঘেরা একটা বাসায়, যেখানে হৃদয়ের মতো আরো শত শত ছেলে মেয়ে ছিল। ভাইজান, এখানে আনলেন কেন আমারে? আজ থেকে তুমি এখানেই থাকবে, ভয় নেই। এটা অন্য কারো বাসা নয়, এটা আমার বাসা। আপনি থাকবেন এখানে? না, আমার কাজ আছে তো, তাই এখানে থাকা হবে না আমার। তুমি এখানে থাকো, আমি মাঝে মাঝে এসে দেখে যাব। হৃদয় আর কিছু জিজ্ঞেস করে না, চুপ করে থাকে। একটু পর এতিমখানার ম্যানেজার এসে নিয়ে যায় হৃদয়কে। সাব্বিরও চলে আসে সোজা গোডাউনে, যেখানে আগে থেকে পাওনাদারকে ঝুলিয়ে রাখা হয়েছিল। সাব্বিরকে আসতে দেখেই লুইস এগিয়ে আসে। তারপর বস, এত দেরি করলেন যে? একটু কাজ ছিল এতিমখানায়, সে যাই হোক। এই শালা, বলছি কি, আসলে কি হৃদয়ের আম্মুর কিডনি বিক্রি করে নিয়েছে ওই কুত্তার বাচ্চা? জি বস, এখানকার একটা হসপিটালে অবৈধভাবে এই একটা কিডনি বিক্রি করে দিয়েছে। কিডনি বিক্রি করে কত টাকা পেয়েছিল বল? দেখ ছোকরা, আমাকে ছেড়ে দে, তুই তো জানিস আমি কে। আমার সাথে লাগতে আসিস না, একদম শেষ করে দিব। আমার হাত অনেক লম্বা, বুঝলি? লুইস, রামদাটা নিয়ে এসো, এর হাত দুটো একটু ছোট্ট করে দিই। লুইস রামদা সাব্বিরের হাতে দেয়। সাব্বির এগিয়ে যায় পাওনাদারের দিকে। তারপর কি যেন বললি? তোর হাত অনেক লম্বা, এবার তোকে ছোট করে দিই তোর সেই লম্বা হাতগুলো। না 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 না, না ভাই, এমন করবেন না। আপনার যত টাকা লাগে আমারে বলেন, আমি লইয়া আসমু দিমু, তবু আমার কোনো ক্ষতি করেন না। তোকে ছেড়ে দিব, তবে এক শর্তে। তুই যে একটা ছোট বাচ্চাকে এতিম করে দিয়েছিস, তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিই। জীবিত করতে পারবি তুই হৃদয়ের আম্মুকে? মরা মানুষকে কেমনে মই জীবিত করুম? তাহলে তোকেই বা কেমনে আমি ছেড়ে দিই বল? এখন বল, কিডনি তুই কোন ডাক্তারের মাধ্যমে খুলে নিয়ে বিক্রি করে দিয়েছিস? সামনে একটা ফার্মেসি আছে না, মোহন ডাক্তার এই কাম করছে। মোহন? মানে তুই বলতে চাচ্ছিস বাজারের ওই যে মাছ ফার্মেসি, তারই মালিকের কাজ করেছে? হ হ, এবার আমারে ছাইরা দেন ভাই, আমি চইলা যাবো এলাকা ছাইরা। এত সহজে তোকে ছাড়ে কি করে বল? এখন বলতো, কিডনি কত টাকায় বিক্রি করেছিস? 15 লাখ টাকায় বিক্রি করছে ওই মোহন ডাক্তার, কিন্তু আমারে 5 লাখ টাকা দিছে মাত্র। বাহ, তাহলে তো তোকে ঠকিয়েছে মোহন ডাক্তার। তুই এর প্রতিশোধ নিবি না? হ, সেটা তো নিমুই। আমারে হারে হারে টের পাইয়া দিমু আমি কি জিনিস।
তাহলে কই যাবি? এখানেই থেকে যা। তোকে না, তোর ওই মোহন ডাক্তারকে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এখানে। লুইস, যাও তুলে নিয়ে এসো। জি বস। লুইস দ্রুত বের হয়ে যায়। সাব্বিরও চেয়ারে বসে সিগারেটের লম্বা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়তে থাকে। এমন সময় হঠাৎ ওর ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে সামান্য একটু হেসে দেয় সাব্বির। তারপর, হ্যালো চাচা, বলো। বাবজান, কোথায় আছিস তুই এখন? সেই 2 মাস আগে বাড়ি থেকে চলে গেলে আর তো এলি না। ভুলে গেছিস ভায়া ভাবির মৃত্যু বার্ষিকী কিছুদিন পরেই? না চাচা, মনে আছে। আপনি টেনশন করবেন না, আমি খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করে বাসায় ফিরে আসবো। ঠিক আছে, রাখছি তবে। সাব্বির ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে মাথা তুলে সামনে তাকায়। পাওনাদার চোখ বড় বড় করে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই সত্যি করে কইবেন আপনি কেডা? আপনারা দেখা আমার কেমন যেন চেনা চেনা লাগতেছে। তোকে বলি শোন, তুই এবার কাউকে বলে দিস না, কেমন? না না বস, আমি কাউরে কিছু কমু না, আপনি বলে ফেলান কেডা আপনি? আমি ঢাকা সিটি কর্পোরেশনের গুন্ডা মেয়র সাব্বির রহমান। বলতে পারিস তোদের চম। স্যার সাইরা দেন না দয়া করে, আমাদের কোনো সামান্য একটা এতিমের জন্য আমাকে ধরে আনছেন। সাব্বির পাওনাদারের কথা শুনে ধূপ করে লাথি মারে ওর মুখে। মুহূর্তে পিনকি দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করে। সাব্বির এতটা রেগে গিয়েছিল যে পাশে রাখা লোহার পাইপ দিয়ে পাওনাদারের 2 পায়ের গিরায় মেরে ফাটিয়ে ফেলে। তারপর, মুখ সামনে কথা বলবি। ও সামান্য এতিম নয়, আমার কলিজা, কারণ আমি নিজেও এতিম। সাব্বির আবার ওর আগের চেয়ারে গিয়ে বসে পড়ে। এরই মধ্যে চলে আসে লুইস সাথে একটা কসাইকে নিয়ে। বস, এ হলো মোহন কসাই। কসাই মানে? বস, এ আগে এলাকার বাজারে কসাইগিরি করতো, কিন্তু হঠাৎ এই এলাকা থেকে উধাও হয়ে গেছিল। আর যখন ফিরে তখন থেকেই ওই ফার্মেসি চালাতে শুরু করে। এর সাথে এই কিডনি বিক্রির বড় একটা সিন্ডিকেট জড়িত। এই শালা, তোর সাহস কি করে হলো আমাকে এখানে তুলে আনার? জানিস আমি কে? আমার হাত অনেক লম্বা, একটা ফোন করব আর তোরা সোজা উপরে চলে যাবি। ও আচ্ছা, এই বিষয় ঠিক আছে। তবে কি আমরা তোর হাত কেটে ছোট করে দিব? লুইস, চাও? আর হাত দুটো অনেক লম্বা হয়ে গিয়েছে, একটু ছোট করার ব্যবস্থা করো। সাব্বিরের কথা শুনে মোহন কসাই কিছুটা ভয় পেয়ে যায়। লুইসের দিকে চোখ বড় বড় করে তাকায়, কারণ লুইস বিশাল বড় একটা চাকুনিতে ধার তুলছিল। মোহন ঠুক গিলে আমতা আমতা করে বলতে শুরু করে, ভাই ভাই, উনি এমন চাকুতে ধার তুলছে কেন? আরে পাগলা, তোর হাতটা নাকি অনেক লম্বা, তাই তো ছোট করে দিব কেটে। বুঝতে পেরেছিস? এখন বলতো, কিডনিগুলো তুই কার কাছে বিক্রি করতি? ফিজিও হসপিটালে বিক্রি করে দিলাম। কার মাধ্যমে বিক্রি করতি? একটা লোক আসতো গভীর রাতে, কালো মুখোশ পরে, এসে আমার থেকে কিডনি নিয়ে এক টাকার ব্যাগ দিয়ে চলে যেত। আমিও টাকা নিয়ে চলে আসতাম। লোকটার সাথে তোর যোগাযোগ হলো কি করে বল? আমি একটা বিজ্ঞাপনে দেখেছিলাম কিডনি চাই, সেইখানে ফোন দেই, আমি এই পেশায় চলে আসি। এই যাবৎ কতগুলো কিডনি তুই খুলে নিয়ে বিক্রি করেছিস? ঠিক মনে নাই। এমন সময় লুইস এসে বলে ওঠে, বস রেডি এর হাত ছোট্ট করে দেওয়ার জন্য। শুধু হাত নয়, ওর চোখ দুটো, কিডনি, এমনকি হার্ট, কলিজা, ফেসকো, ফুসফুস সব খুলে নিবা, তারপর মেরে দিবা। ওকে বস। আর শোনো মতিঝিল, এর ওখানে একটা শিক্ষক বাতেন গ্যাং আছে, ওদের তুলে নিয়ে এসো। সাব্বির আর কোনো কথা না বাড়িয়ে চলে আসে সেখান থেকে সোজা ম্যাচে। ম্যাচ বললে ভুল হবে, কয়েকজন গাদাগাদি করে থাকা যায় এই আর কি। সাব্বির রুমে গিয়ে বিছানায় একটু বসে ফ্যান ছেড়ে দিয়ে অমনি ওর রুমমেট আতিক এসে ঝাঁঝালো গলায় বলে ওঠে, সাব্বির, তোর কোনো কাজ নেই? আমরা সারাদিন ফ্যান চালু করি না এই ভয়ে যদি রাতে একটু ঘুমাতে পারি শান্তিতে, কিন্তু তুই রাত দিন 24 ঘন্টা ফ্যান চালাস কেন? চুপ কর তো। ম্যাচ ছাড়া কি এমনি এমনি দিব নাকি ম্যাচের মালিককে? তুই চুপচাপ চা গিয়ে আমার জন্য খাবার নিয়ে আয়, ক্ষুধা পেয়েছে অনেক। কই থেকে আসছিস ভাই তুই? আমাকে কি তোর চাকর মনে হয় যে তোর জন্য খাবার নিয়ে আসবো? আজ তোর জন্য আমরা কেউ রান্না করিনি, কারণ তুই সকালে বের হওয়ার আগে টাকা দিয়ে যাসনি, আর দিলেও রান্না করতাম না। ও আচ্ছা, ঠিক আছে, এখন রুম থেকে বের হ, আমার ঘুম পাচ্ছে, ঘুমবো। আতিক রাগে কটমট করতে করতে চলে যায় রুম থেকে। সাব্বির ফোনটা বের করে ফোন দিয়ে স্টিফেনকে। হ্যালো স্টিফেন, কোথায় আছো তুমি?
বস, আপনি আমাকে যে কাজে পাঠিয়েছিলেন সেটা শেষ করে সবেমাত্র বগুড়ায় পৌঁছে গেছি। এখন লুইসের কাছে যাব। শোনো, একটু রেস্টুরেন্ট থেকে বেরিয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো তো। মাসে অনেক ক্ষুধা পেয়েছি। শালা আমার রুমগুলো একটাও আমার জন্য রান্না করে নিয়ে আছে। কি এত বড় সাহস! ওদের বস আপনি? 5 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই চলে আসছি। সাব্বির ফোন কেটে দিয়ে বিছানার উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে ওর ফোন বিছানায় নেই। ভালো করে খুঁজেও ফোন না পেয়ে সোজা 3 জনের সামনে যায়, যেখানে আতিক, সাকিব আর তৌহিদ বসেছিল। 3টাই জুয়ারি। এই, তোদের মধ্যে কে আমার ফোন নিয়েছিস? তাড়াতাড়ি বল। কি বলিস তুই? দেখছিস না আমরা খেলছি এখন? ওসব ফোন টোন আমরা নেইনি, যা ভাগ এখান থেকে। এই তহিদ, তোরা চাল দে। সাব্বির মনে মনে হেসে ওর রুমে বসে পড়ে। কিছুক্ষণ পর কয়েকটা ছেলে সাব্বিরের রুমে আসে। কি স্টেশন, এত জলদি চলে আসলে যে? না বস, একদম টাইম টু টাইম চলে এসেছি। এই দিন আপনার খাবার, আর লাগলে বলবেন। এখন ওই যে জুয়ারিগুলোকে দেখছো, সবগুলোকে উলঙ্গ করে বেঁধে পিটাও। কুত্তার বাচ্চাগুলো আমার ফোন নিয়ে লুকিয়ে রাখছে। ওকে বস, জাস্ট 2 মিনিট ওয়েট করেন। সবগুলোকে এমন টাইট দিব জীবনেও কোনো ভুল করবেন না। সাব্বির হাত ধুয়ে খেতে শুরু করে। স্টিফেন চলে যায় সোজা আতিকদের কাছে। তারপর, কিরে, তোদের মধ্যে থেকে আমাদের বসের ফোন লুকিয়ে রেখেছিস কে? ভালো চাস তো দিয়ে দে, আমরা চলে যাই। উফ, কে বে জুয়া খেলবি? তাহলে জুয়াই খেলি, এত প্যাচাল পারিস না তো। হ্যাঁ খেলবো, তবে জুয়া নয়, ডান্ডি। এ ধর সবগুলোকে। স্টিফেনের হুকুম পেয়ে বাকি 10 জন ক্রু ওপর দিয়ে লটকিয়ে দেয় বাঁশের সাথে। তারপর স্টিফেন আতিকের চুল মুঠি টেনে ধরে বলতে থাকে, বল, এখনো সময় আছে। আমার বসের ফোন কে নিয়েছে? জানি না, আমাদের ছেড়ে দে বলছি। স্টিফেন রাগে হকি স্টিক দিয়ে এলোপাথারি মারতে শুরু করে আতিকদের। অনেক সহ্য করার পর তহিদ চেঁচিয়ে বলতে থাকে, ভাই আর মারবেন না, বলছি আমি। সাব্বির ভাইয়ের ফোন ওই শালা সাকিব নিয়েছে। জুয়ার 10,000 টাকা হেরে টাকা না দিতে পেরে আমাকে একটা ফোন দিয়েছে। স্টিফেন তহিদকে ছেড়ে সাকিবকে ধরে। দে ফোন দে তাড়াতাড়ি, নয়তো তোর হাতগুলো আমি কেটে তোর পকেটে ঢুকিয়ে রাখবো, যেন আর কখনো এমন কাজ করতে না পারি। তৌহিদ, ফোনটা দিয়ে দে প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। তহিদ কোনো রকমে সাব্বিরের ফোনটা কোথায় রেখেছে বলে দেয়। স্টিফেন ফোনটা নিয়ে গিয়ে সাব্বিরকে বুঝিয়ে দেয়। তারপর, বস, এখন কি করবো আমি? সবগুলোকে নিয়ে যাও, আর যেন জীবনে আমার চোখের সামনে না দেখি সেই ব্যবস্থা করো গিয়ে। স্টিফেন চলে যায় আতিকদের নিয়ে। সাব্বিরও আর কোনো কথা না ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল ঘুম থেকে উঠতে লুইসের ফোন আসে। হ্যাঁ লুইস। বস, গত রাতে তুলে নিয়েছি বাতেন ভিক্ষুকে। সারা খুব চেঁচামেচি করছে, কি করব? আর 2 হাত পা কেটে বেন্ডেজ করে রাখো, আমি বিকেলে যাবো। ওকে বস। আর স্টিফেন গতকাল কয়েকজনকে নিয়ে এসেছিল, ওদের কি করব? ওদের ওখানেই থাকতে দাও, আমি রাখছি, কাজে যেতে হবে। সাব্বির ফোন কেটে দিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে ম্যাচ থেকে বের হয়ে হাঁটতে থাকে। পথিমধ্যে একটা গাড়ি এসে তুলে নিয়ে যায় সাব্বিরকে। সাব্বির ছটফট করতে নেবে, তার আগে কেউ একজন সাব্বিরের মাথায় খুব জোরে কিছু একটা দিয়ে আঘাত করে, যার ফলে সেন্সলেস হয়ে যায় সাব্বির। আধো ভাবে চোখ খুলে সাব্বির কিছুক্ষণ তাক চারিপাশে ঝাপসা দেখতে থাকে। হঠাৎ কারো গলা ঝাঁঝালো কণ্ঠ শুনে সাব্বির চোখটা ভালো করে মেলে তাকিয়ে দেখে একটা 50 বছর বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগবি ভাব। সাব্বিরকে দেখে চোখ খুলে তাকাতে দেখে এগিয়ে আসে সাব্বিরের চুলের মুঠি টেনে তুলে। তারপর, কিরে ভিখারির বাচ্চা, তোর সাহস কি করে হয়েছিল আমার মেয়েকে চুমো খাওয়ার? জানিস আমি কে, আর তোর মতো ভিখারির বাচ্চাকে আমি কি করতে পারি? সাব্বির চুলের ব্যথায় কাতর হয়ে যায়, মুখটা বেদনায় ছেয়ে যায়। সেদিকে খেয়াল নেই আতিকুল কবিরের। তার মুখে প্রতিশোধের আঙ্কন। আতিকুল কবির আবারও বলে ওঠে, আমার মেয়ের দিকে যে সামান্য একবার চোখ তুলে তাকাই, তার হাত পা আমি ঘুরিয়ে দেই, আর তুই কিনা চুমু দিয়েছিস? কুত্তার বাচ্চা, তোর মতো জানোয়ারকে আমি পিঁপড়ার মতো পিষে মেরে ফেলতে পারি। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। একে তো আমাকে বিনা কারণে কিডন্যাপ করে এনেছেন, দ্বিতীয়ত আপনি একজন চেয়ারম্যান হয়ে গুন্ডামি করছেন। আরে শালা, আমি চেয়ারম্যান সেটা তো নামে, কিন্তু আমি চেয়ারম্যান হওয়ার আগে এই এলাকার টপ মাস্তান ছিলাম। এবার বল তোকে আমি কি করব? এমন সময় একটা পুলিশ ভ্যান এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। সাব্বির মাথা ঘুরিয়ে সেদিকে তাকাতে দেখতে পায় একটা পুলিশ নেমে আসছে।
নেম প্লেটের দিকে চোখ দিতেই সাব্বির বুঝতে পারে ছেলেটা আর কেউ নয়, নীলার ভাই ওসি রাসেল। রাসেল জামাইকে মেরে অসুস্থ করছেন, একটু খাতির যত্ন তো করতে পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তো আব্বু, তুমি আর কষ্ট করো না, এই বয়সে আমি আছি। এই কনস্টেবল, চলো একে নিয়ে, আমার সম্বন্ধে হয় বলে কথা, একটু তো খাতির যত্ন করতে হবে, তাই না? হ্যাঁ, নিয়ে যা। শালাকে এমন খাতির যত্ন করবি যে জীবনও যেন আমার মেয়ের দিকে আর তাকাতে না পারে। সাব্বিরকে একটা কনস্টেবল এসে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে চলে যায়। 14 শিকের ছোট একটা রুমে বসে আছে সাব্বির। সামনেই দাঁড়িয়ে নীলার ভাই রাসেল, হাতে মোটা একটা লাঠি। করে কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার বোনকে চুমু খাওয়ার? বল, তোর সাহস কি করে হলো আমার বোনকে চুমু খাওয়ার? জানিস আমি এখন তোর কি করতে পারি? সাহসের কি দেখলেন সম্বন্ধী সাহেব? আমার সাহস আর আমি কে জানলে এখানেই প্রস্তাব করে ফেলবেন। সে যাই হোক, বলুন এবার কেন এখানে নিয়ে আসলেন? আমার কলেজ যেতে হবে, তাড়াতাড়ি ছেড়ে দিন। মজা নিস শালা, তোকে কলেজে নয় হসপিটালে পাঠানোর জন্য নিয়ে এসেছি আমি এখানে। এখন বল, তোর কোনটা পা ভাঙবো? সম্বন্ধী সাহেব, পা ভেঙে গেলে আপনার বোনের কষ্ট হবে। বেচারে আমার থেকে ভালো সার্ভিস পাবে না রাতে। তাই বলি এসব না করে তাড়াতাড়ি ছেড়ে দিন আমায়। রাসেল রাগে এলোপাথারি মারতে শুরু করে সাব্বিরকে। সবগুলো মার দাঁতে দাঁত কামড়িয়ে সহ্য করতে থাকে সাব্বির, কিন্তু নিজেকে আর ধরে রাখতে না পেরে সেন্সলেস হয়ে যায়। এদিকে হাবিলদার সাব্বিরকে পশুর মতো মারতে দেখে দ্রুত এসে আটকায় রাসেলকে। তারপর স্যার, স্যার কি করছেন? দেখছেন না নিথর হয়ে গেছে ছেলেটার দেহ, না জানি মারা যায়। আপনি রুমে যান স্যার, আমি একে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আসি। না হাবিলদার, কুত্তার বাচ্চাকে এখানেই এভাবেই পড়ে থাকতে দাও। শালার কত বড় সাহস আমার বোনের দিকে চোখ তুলে তাকায়। স্যার, যে মার দিয়েছেন বাপের জন্মে আর ম্যাডামের চোখের সামনেও আসবে না। আপনি রুমে যান, আমি এক্ষুনি একে হসপিটালে পাঠিয়ে দিচ্ছি। রাসেল সাব্বিরকে শরীরে থুতু ফেলে চলে যায় ওর এসি রুমে। হাবিলদার কয়েকজন পুলিশের সাহায্য নিয়ে চলে সাব্বিরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায় হসপিটালে। সারাদিন কেটে যায় সাব্বিরের অপেক্ষায়। থাকতে থাকে লুইস আর স্টিফেন অনেকটাই ঘাবড়ে যায়। সাব্বিরের কিছু হলো না তো? দ্রুত খুঁজতে থাকে চারিপাশে। শেষে পুলিশ স্টেশনে যেতে হাবিলদার তাদের হসপিটালের ঠিকানা বলতে বুলেটের গতিতে চলে যায় লুইস আর স্টিফেন হসপিটালে। সাব্বিরকে অক্সিজেন মাস্ক পরিয়ে শুয়ে রাখা হয়েছে একটা বেডে। পাশে একটা ডাক্তার সাব্বিরের শরীরের সমস্ত জায়গায় প্লাস্টার করে দিতে ব্যস্ত হয়ে পড়ে। 22 দিন পর হালকা নড়ে ওঠে সাব্বির। চারিদিকে চোখ ঘুরিয়ে অবাক হয়ে যায়। নিজের হাতের দিকে তাকিয়ে দেখা অনেকগুলো সুচ ঢুকানো। সাব্বির নড়াচড়া না করে সে আগের মতো চুপচাপ শুয়ে থাকে। এমন সময় কোনো কিছুর শব্দ শুনে সাব্বির মাথা তুলে তাকিয়ে দেখে স্টিফেন আর লুইস দাঁড়িয়ে আছে। সাব্বিরকে চোখ খুলতে দেখে দ্রুত এগিয়ে এসে সাব্বিরের পাশে বসে। তারপর বস, এখন কেমন বোধ করছেন? লুইস চুপ কর, বেশি কথা বলিস না তো। বস, এর সবেমাত্র জ্ঞান ফিরেছে, এত দ্রুত গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। লুইস দ্রুত ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার কিছু চেক আপ আর স্যালাইনের সুচগুলো খুলে দিয়ে চলে যায়। লুইস, কয়দিন কেটে গিয়েছে? বস, 22 দিন পর আপনার জ্ঞান ফিরেছে। এই 22টা দিন যে আমার নষ্ট করেছে, তার 2200 বছর আমি নষ্ট করে দিব। এখন দ্রুত আমাকে নিয়ে বাসায় চলো, এখানে আমার ভালো লাগছে না। জি বস, নিয়ে যাব, তবে আজ নয়, আগামীকাল সকালে আপনার শরীর থেকে প্লাস্টারগুলো যখন খুলে দেবে তখন নিয়ে যাব। এখন আপনি কষ্ট করে একটা দিন এখানেই থাকুন। সাব্বির কিছুটা বিরক্ত নিয়ে অসহ্য হয়ে বেডে শুয়ে থাকে। পরের দিন সকালে সাব্বিরের শরীর থেকে সবগুলো প্লাস্টার খুলে ফেলে দেয় ডাক্তার। সাব্বির হাঁটতে গিয়ে পড়ে যেতে নিল, নিজেকে সামনে নিয়ে আবারও হাঁটতে শুরু করে। লুইস সাব্বিরকে বাধা দিতে গিয়েও চুপ হয়ে যায়। সাব্বির সোজা চলে আসে ম্যাসের সাথে। লুইস স্টিফেনও ছিল। লুইস, যাও কিছু খাবার নিয়ে আসো। আর স্টিফেন, তুমি আমার পায়ে একটু গরম তেল মালিশ করে দাও। পাটা কেমন যেন খুব চিনচিন ব্যথা অনুভব করছি। সাব্বিরের কথা মতো লুইস চলে যায় খাবার আনতে। আর স্টিফেন একটু তেল গরম করে এনে সাব্বিরের গায়ে হালকাভাবে মালিশ করতে থাকে। সেদিনের মতো সাব্বির ঘুমিয়ে কাটিয়ে দেয়। পরের দিন সকালে লুইস, আজ কলেজ যাবো। বস, না গেলে হয় না, এখন তো আপনি ভালো করে হাঁটতে পারছেন না। লুইস, আমার 22টা দিন যে নষ্ট করেছে তার হিসেবটা তো আমাকেই নিতে হবে নাকি? যতদিন ঘরে বসে থাকবো ততই ভয়ঙ্কর শাস্তি পেতে হবে যে তাদের। বস, রিক্সা নিয়ে এসেছি, নিচে অপেক্ষা করেছে। আর এই নিন ব্যাগ, এখানে আপনার প্রয়োজনীয় সবকিছু রাখা আছে।
সাব্বির ব্যাগটা কাঁধে নিয়ে সোজা রিক্সায় গিয়ে বসে। 20 মিনিট পর কলেজ গেটের সামনে এসে থামে রিক্সা। সাব্বির বিল মিটিয়ে চলে যায় কলেজের ভিতরে। সে আগের মতোই সাব্বির ক্যাম্পাসে পেরিয়ে ক্লাস যেতে নিয়ে অমনি নীলার সামনে পড়ে যায় সাব্বির। এতদিন পর সাব্বিরকে কলেজে আসতে দেখে নীলা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে ছোট লোকের বাচ্চা, ভাইয়া আর বাবার ডোজ মনে হচ্ছে খুব কমই হয়ে গেছে। তা না হলে তুই এখানে এভাবে আসতে পারতি না। আর জানো, তোমার বাপ ভাইয়ের এমন কোনো শক্তি নেই যে আমাকে এই কলেজ থেকে বের করে দিবে। সো চুপচাপ আমার বিষয়ে মাথা না ঘামিয়ে নিচের চরকায় তেল দাও, এটা আমি খুশি হব। না দেব না। তুই কি করবি শালা ছোট লোক? আজকে আমি আবারও ভাইয়াকে বলে দেব তুই আমাকে ডিস্টার্ব করেছিস, যা ইচ্ছে তাই বলেছিস। সাব্বির মুচকে এসে নিজের ঠোঁট ও বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে বাঁকা হাসে নীলার দিকে। নীলা সাব্বিরের ইশারা বুঝতে পারে দ্রুত সেখান থেকে চলে যেতে নেবে। তার আগে সাব্বির নীলার হাত তারপর ধরে ফেলে নীলার হাত। তারপর কি জানো, কই যাও এভাবে পালিয়ে? নেশা লাগিয়ে দিলে তো তোমার ওই লাল গোলাপি ঠোঁটের। বলে একটু কাছে আসো, চুমু দেবো। এই এই খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি তো একদম মেরে ফেলবো। লুচ্চা শালা, মেয়ে দেখলেই চুমু খেতে ইচ্ছে করে তোর, তাই না? আমি আজকেও বাবাকে গিয়ে বলে দিব। উফ নীলা সোনা, আমি তো শুধু তোমার সাথে এমন করি কারণটা জানো, ভালোবাসি তোমাকে গো। এখন একটু আদর করতে দাও, কোনো কথা শুনবো না এখন আমি। না। কিন্তু কে শুনে কার কথা? সাব্বির জোর করে নীলার ঠোঁট নিজের দখলে নিয়ে চুষতে শুরু করে। 14 মিনিট পর নীলার ঠোঁট ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে থাকে। কিছুক্ষণ পর দুজনেই স্বাভাবিক হতে নীলা ঠাস ঠাস করে 4টা থাপ্পড় মারে সাব্বিরকে। তারপর আমি তো ভেবেছিলাম তুই ভালো হয়ে গিয়েছিস ভাইয়ের মার খেয়ে, কিন্তু আমি ভুল ছিলাম। তুই যে আসলে কুকুরের বাচ্চা সেটা আজকেই প্রমাণ হলো। ঠিক ধরেছি, আমি হয়তো কুকুরের বাচ্চা, তবে কি জানো, মানুষের কাছে সবচেয়ে বিশ্বস্ত প্রাণীটাই হলো কুকুর। সে যাই হোক, আজ মনে হলো তুমি ব্রাশ না করেই চলে এসেছো কলেজে। বাসে গিয়ে প্লিজ ব্রাশ করে নিও। কি বললি তুই? নীলা সাব্বিরের দিকে তেড়ে আসতে নেবে, তার আগে সাব্বির দৌড়ে পালিয়ে যায়। নীলা মনে মনে রেগে গেলেও চুপ করে থাকে, কারণ সে বুঝতে পেরেছে ওর বাবা আর ভাইকে দিয়ে করালে সাব্বির আরো বেশি কিছু করার সাহস পাবে। তাই যা করার নিজেকে করতে হবে। সাব্বির সেদিনের মতো ক্লাস করে চলে আসে বাসায়। রুমে গিয়ে বিছানার ওপর বসতে লুইস আর স্টিফেন 2 ট্রে ভর্তি খাবার নিয়ে এসে সাব্বিরের সামনে দাঁড়ায়। সাব্বির কিছুক্ষণ চেয়ে থাকে খাবারগুলোর দিকে। তারপর আরে আজকে এত এত খাবার নিয়ে সামনে রেখেছো, এর মানে কি আজকে কোনো স্পেশাল দিন নাকি? লুইস আর স্টিফেন দুজনের দিকে মুচকি এসে বলে ওঠে, হ্যাপি বার্থডে বস। সাব্বির আচমকা সারপ্রাইজ পেয়ে খুশি হয়ে যায়। মুহূর্তে মন খারাপ হয়ে যায়। ওর মনে পড়ে যায় ওর মা বাবার কথা। বস কি হলো, হঠাৎ হাসি মুখ থেকে এমন গোমরা করে ফেললেন কেন? কি আর বলবো স্টিফেন, সবে কপাল। জানো, আজ এইটাতে বাবা মা আমাকে কত রকম ভাবে সারপ্রাইজ দিত, কিন্তু দেখো আজ 3টা বছর হলো তাদের আমি দেখি না। এই 3টা বছরে কোনোদিন আমার জন্মদিন গেছে আমি নিচেও জানতাম না। আজ আবার সেই তোমরা মনে করিয়ে দিলে। সাব্বির ফ্রেশ হয়ে এসে বসে তিনজন একসাথে লাঞ্চ করে ঘুমিয়ে পড়ে। এদিকে নীলা রাগে চারিপাশে যাকেই দেখছে তাকেই ধমক দিতে শুরু করে। নীলাকে বাসায় আসতে দেখিয়ে আতিক কবির নীলাকে ডাক দেয়। মা নীলা, আজকে কি কেউ তোকে ডিস্টার্ব করেছিল? নীলা রাগে সাব্বিরের সব কথা বলতে গিয়েও থেমে যায়। মুখে হালকা হাসি এনে বলে, না বাবা, একজন করতো, তাকে তো আমি 23 দিন হলো কলেজেই দেখি না। দেখবি কি করে? রাসেল ওকে এমন শিক্ষা দিয়েছে যে জীবনেও আর তোর সামনে আসবে না। আর ডিস্টার্ব করা সেটা তো দূরে থাক। আচ্ছা বাবা, আমি এখন যাই কেমন? অনেক ক্লান্ত লাগছে নিজেকে। নীলা ওর বাবার সামনে থেকে রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায় বাথরুমে। তারপর টুথব্রাশ আর ব্রাশ নিয়ে দাঁত মাজতে শুরু করে। প্রায় ঘন্টাখানেক ব্রাশ করার পর নিজের দাঁতকে আয়নার দিকে তাকাতে নিজেই চমকে যায়, একদম হীরার মতো চিকচিক করছিল। নীলা মনে মনে হাসতে হাসতে রুমে এসে শুয়ে পড়ে। রাত প্রায় 10টা বেজে গেছে। সাব্বির ঘুম থেকে উঠে দেখে লুইস আর স্টিফেন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়েছো কেন তোমরা? বস, আপনার ঘুম ভাঙার অপেক্ষায় ছিলাম। আসলে আজকে যেতে হবে একটু গুডাউনে। এ শালা বাতিল বিক্ষোভ নাকি খুব বেশি চেঁচামেচি করছে। তাই নাকি? ওকে চলো, আমিও যাই। অনেকদিন হলো সবার সাথে দেখা করা হয়নি আমার।
ওকে বস, তাহলে চলুন বাসায় যাওয়া যাক। সাব্বিরকে নিয়ে চলে আসে লুইস আর স্টিফেন সোজা গোডাউনে। সাব্বির সব ক্রুদের সাথে কৌশল বিনিময় করে এগিয়ে যায় দোতলার রাখা বাতেন ভিক্ষুকের সামনে। কিরে বাতেনের বাচ্চা, চিনতে পেরেছিস আমাকে? সালা কথা বল, তুই জানিস আমি কে? আমি চাইলে তোর কি করতে পারিস তুই ভাবতে পারবি না। আরে শালা, ফাবা ভাবি না হয় অনেক পরের কথা, আগে তো বল আমাকে চিনতে পেরেছিস কি না? চিনম না কেন, সেই দিন তোর মানি ব্যাগ থেকে তো 24,000 টাকা পাইছিল, সেই টাকা দিয়ে মন ভরে মাল খাইছি। শালা, টাকা দেখেই পাগল হলি? তাহলে আমার ক্রেডিট কার্ড পেলে কি করতে বল? 100 কোটি টাকা ছিল আমার ক্রেডিট কার্ডে, আর ক্রেডিট কার্ডটা কিন্তু মানি ব্যাগেই ছিল। অত টাকা আমার লাগবে এখন, সাইডা দে, আমারে রাগাইস না, আমি কিন্তু অনেক ডেঞ্জারাস, তোর একদম পোফাইমু। তুই কেমন ডেঞ্জারাস আমি বুঝে গেছি রে। তোর পার্টনার গুলো কই বল? শালারা তো তোকে একটি বারও খুঁজলো না। মুই একাই 100, এখন আমাকে সাইডা দে। ওকে ছেড়ে দিব, তবে তার আগে তুই ফিরিয়ে এনে দে হৃদয়ের মাকে, পারবি? শালা তো নেশার টাকা জোগাতে একটা নিরীহ ছেলেকে অনাথ করে দিয়েছিস তুই। দুস সালা, মাল খা মানুষ, চাইলে তোরে ফ্রিতে মাল দিমু, চল পেট ভরা মাল খাওয়ামু আজ তোরে। ওকে, তবে তোকে খাওয়াতে হবে না, আমি তোকে খাওয়াবো, তবে সেটা তোর রক্তের মাল। সাব্বির কি জিনিস তুই হারে হারে টের পেয়ে যাবি। লুইসের জিব্বাটা টেনে বের করে নিয়ে এসো। সাব্বিরের কথা মতো লুইস বাতেনের জিহ্বা টেনে বের করে আনতেই সাব্বির ধারালো নতুন ব্লেড দিয়ে একটানে কেটে ফেলে বাতেনের জিহ্বা। বাতেন চিৎকার করতে নিবে তার আগে সাব্বির বাতেনের কণ্ঠনালী টেনে ছিঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর সাব্বির দাঁড়িয়ে আছে বাতেনের সামনের চেয়ারে। বাতেনকে এমনভাবে রাখা হয়েছে যে ওর জিহ্বা থেকে বের হওয়া রক্তও গিলে ফেলতে বাধ্য হবে। বস, মনে হচ্ছে শালা নিস্তেজ হয়ে পড়ে আছে। সাব্বির বাতেনের দিকে তাকিয়ে দেখে, হ্যাঁ সত্যি বাতেনের চোখ ধীরে ধীরে ছোট হয়ে আসছে। সাব্বির আর দেরি না করে দ্রুত কোড়াল দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে বাতেনের পুরো শরীরে। বাতেনের শরীর টুকরো টুকরো করে ফেলে সাব্বির আবারও আগের জায়গায় এসে বসে। তারপর লুইস, লাশটাকে নিয়ে যাও, যেখান থেকে এনেছিলে সেখানে, এবং হুঙ্কার দিয়ে বলে আসবে। আর যদি কেউ রাস্তায় ভিক্ষা করতে বের এবং পকেট মার, তবে তার পরিণতি ঠিক এমনই হবে। ওকে বাচ। সাব্বির গুডাউন থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে থাকে। স্টিফেনও আছে। রাত তখন একটা ছুঁই ছুঁই। সাব্বির হাঁটতে হাঁটতে চলে আসে একটা বিশাল খোলা মাঠের কাছে। হঠাৎ কোথা থেকে একদল ছেলে এসে পথ আটকায় সাব্বিরদের হাতে দেশীয় ধারালো অস্ত্র। এই, তোদের কাছে যা কিছু আছে দিয়ে দে, নয়তো গলা কেটে দেবো শালা। কিরে শালা, 2 দিনের বাচ্চা এত তাড়াতাড়ি যা আছে তাই চেয়ে বসছিস? বলি খোঁজ তো নিবি কে আমি? তোর আর খোঁজ, শালা এখন তাড়াতাড়ি যা কিছু আছে বের কর, নয়তো সত্যি সত্যি ফুটো করে দেবো তোর পেট। স্টেশন, এদের দেখো তো কি আছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা মানুষ মনে হয় বস, এদের মারতে কি আর কামান বের করতে হবে? স্টিফেনের কথা শেষ হওয়ার আগে ওদের একজন কাঁধে করা দালাই করে, কারণ মুহূর্তে সে সেন্সলেস হয়ে পড়ে। আরেকটা ছিল মাতাল। মাটিতে পড়ে থাকা চাকুটা নিয়ে মাতালের বুকে এক টান দিতেই চিৎকার করে উঠেছে। নেশার প্রভাব পুরোপুরি কেটে গিয়েছে ওর। কি হচ্ছে সামনে দেখার জন্য কিছুক্ষণ চোখ বৃদ্ধাঙ্গুল দিয়ে চুলকে সাব্বিরের দিকে তাকাতেই নিবে, তার আগে সাব্বির ধারালো চাকু দিয়ে কেটে ফেলে ওর গলায়। আর মাটিতে সেন্সলেস হয়ে ছেলেটার গলা আর পেট দুটোই ফুটো হয়ে আবারও হাঁটতে শুরু করে সাব্বির। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে সে, যেখানে আগে থেকে লুইস বসেছিল, হাতে অনেকগুলো খাবার প্যাকেট। সাব্বিরদের আসতে দেখে লুইস খাবারগুলো প্লেটে সাজিয়ে রাখে। তারপর বস, এত দেরিতে আসলেন যে? ওই আর কি, এলাকায় ছেঁচড়া মাস্তান দিয়ে ফরে গেছে তো, তাই কয়েকটাকে হাফ করে ছাড়লাম। বস বসুন। স্টিফেন, তুইও বস, ক্ষুধা পেয়েছে আমার অনেক। কিছুক্ষণ সাব্বিরা খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে শুয়ে পড়ে। কিন্তু সাব্বিরের চোখে ঘুম নেই। বারবার ওর মা বাবার কথা মনে পড়ছে। বারবার ওর মা বাবার নিতর দেহেও বেশি উঠছে সাব্বিরের চোখের সামনে। চলুন ঘুরে আসি 3 বছর আগে থেকে।
সকাল সকাল সাব্বিরের ঘুম ভেঙে যায় ওর আম্মুর ডাকাডাকিতে। কিছুটা বিরক্ত হলেও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করতে বসে। পাশে ওর বাবা আর আম্মু বসেছিল সাব্বিরদের অপেক্ষায়। সাব্বির চেয়ারে বসতেই সকলেই খাওয়া দাওয়া শুরু করে। খাওয়ার মাঝে সাব্বিরের ওর বাবাকে বলে ওঠে, সাব্বিরের আম্মু, আমি ঠিক করেছি আমি আর রাজনীতি করব না, স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়াবো। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে তোমার জন্য। এই বয়সে কি কেউ রাজনীতি করে বলো? তাছাড়া ও তো দৌড়ঝাঁপও করতে পারো না। শুধু শুধু একটা চেয়ার দখল করে থাকার মানেই হয় না। হ্যাঁ, আজই আমি পদত্যাগ করব। সাব্বির ওর বাবা মার কথায় কিছুটা টেনশন নিয়ে বলে ওঠে, বাবা, তুমি কি জানো না রাজনীতি শেষ নেই। হয়তো আমার পদত্যাগ করা নিয়ে আবারও কোনো একটা দল গঠন হবে, যা তোমার উপর ক্ষোভ নিয়ে হামলাও হতে পারে। তাই বলে পদত্যাগ করো না। সাব্বির, বড়দের মুখের উপর কথা বলা পছন্দ করি না, আমি সেটা তুমি ভালো করেই জানো। আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি সেই সিদ্ধান্তে অটল থাকব। আজই আমি পদত্যাগ করব। সাব্বির কিছু বলতে গিয়েও থেমেছে। ও জানে ওর বাবাকে কিছু বলে লাভ নেই, কারণ তিনি এক কথার মানুষ। বিকেলে সাব্বির ওর বাবার পদত্যাগ করে বাসায় চলে আসে। সাব্বির ওর বাবার দিকে তাকিয়ে থেকে গলায় অনেকগুলো ফুলের মালা, মুখে লেপটে আসে হাসি, কিন্তু মনে বিষাদের সুর। সাব্বির ওর বাবার পাশে বসে থাকে আর ওর আম্মুর কিচেনে হাজার রকমের রান্না করতে ব্যস্ত, কারণ আর তার মনের আশা পূরণ হচ্ছে। তিনি কখনোই চাইতেন না তার স্বামী রাজনীতি করুক। এমন সময় সাব্বিরের চাচার আগমন। তার চেহারায় রাগী ভাব স্পষ্ট। তিনি সোজা তার বড় ভাইয়ের মুখোমুখি বসে তারপর, ভাইজান, আপনি কি করলেন এটা? কোনটার কথা বলছিস? এই যে হুট করে পদত্যাগ করে নিলেন। আপনি কি জানতেন না আমি আপনার সাপোর্টে এই ইলেকশনে মেয়র পদে লড়বো? হ্যাঁ, আমি জানতাম, কিন্তু আমি চাইনি আমার ভাই আমার পাওয়ার ব্যবহার করে কোনো কিছু হোক। আমি চাই আমার ভাই নিজের যোগ্যতায় কিছু করে দেখাক, যেন কেউ তার দিকে আঙুল তুলে কথা না বলতে পারে। আমি ওইসব কিছু শুনতে আসিনি ভাইজান। আপনি কোন কারণে পদত্যাগ করলেন সেটা আমাকে বলুন। আপনি না বললেও কিন্তু আমি ঠিকই বুঝে গিয়েছি আপনি চাননি আমি মেয়র হয়ে আপনার চেয়ে বড় কিছু হয়ে যায়। সি ভাইজান, নিজের ভাইয়ের সাথে এমন একটা পলিটিক্স করবেন, সত্যি আমি ভাবতেই পারিনি। তুই যেটা ভাবছিস সেটা নয়। আসলে তোর ভাবি এসব পছন্দ করতো না। আমাকে সেই 20 বছর আগে থেকে বলে আসছিল আমি যে পলিটেকনিক্যাল ছেড়ে দিয়ে সাধারণভাবে বাঁচি, কিন্তু তার কথা কখনো রাখতে পারিনি আমি। তাই এই শেষ বয়সে বুড়িটাকে একটু সুখ দিতে চাইছিলাম। সে না হয় বুঝলাম, কিন্তু কিছুদিন পরে দিলে কি এমন ক্ষতি হতো? সামনে ভোট। এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। এখানে বসে থাকো, তোমার ভাবি রান্না করছে, একসাথে খাওয়া দাওয়া করবো। আপনি ভাবলেন কি করে আপনার এইরকম একটা কাজের পরও আপনার বাসায় খাবো? আর জীবনও আপনার বাড়ির আঙ্গিনায় আমি পা রাখবো না। সেটা তোমার ইচ্ছা। সাব্বির ওর চাচা আর কোনো কথা না বলে দ্রুত বের হয়েছে সাব্বিরদের বাসা থেকে। সাব্বির শুধু নির্বাক হয়ে চেয়েছিল সেদিকে। সাব্বিরের বাবার পদ থেকে 3 দিন পরে অনুষ্ঠিত হয় মেয়রের ভোট। সেখানে দুর্ভাগ্যবশত সাব্বিরের চাচা বিপরীত পার্টির 1 লাখ ভোটে হেরে যান। সাব্বিরের চাচা নির্বাচনের ফল শোনা মাত্র সেখানে সেন্সলেস হয়ে পড়ে। সাব্বির সেদিন চুপ থাকতে পারেনি, সোজা ওর বাবার কাছে গিয়ে বলেছিল, বাবা, দেখলে তো চাচার কি অবস্থা? তোমাকে আমি বলেছিলাম অন্তত পদত্যাগ করে চাচার হেরে যাওয়ার কারণটা হইও না, কিন্তু শুনতে না। এখন চাচার অবস্থা শোচনীয়। আইসিইউতে ভর্তি রয়েছেন 3 দিন। কথাগুলো সাব্বির সেদিন এতটাই কড়া গলায় বলেছিল যে সাব্বিরের সেদিন 3টা থাপ্পড় মেরেছিল ওর বাবা। সারাদিন আর রুমের বাহিরে বের হয়নি ও, কিন্তু রাতে কি যেন ভেবে ঘর থেকে বের হয়ে থাকে ড্রয়িং রুমে বসে আছে আলতাফ হোসেন, সাব্বিরের মামা, যার কাছে সাব্বিরের মামা ভোটে হেরে গিয়েছে। আলতাফ হোসেন সাব্বিরকে দেখে ডাক দেয়, আরে ভাগিনা, তোকে তো আমি সেই কখন থেকে দেখি না। কি করছিলি তুই রুমে? কিছু না, এমনি শুয়েছিলাম। আপনি কখন এলেন? এসেছি অনেক আগেই তোকে মিষ্টি মুখ করাতে। এই নে, হা কর, মিষ্টি খা। আমি ভোটে জিতে গিয়েছি। সাব্বিরের মুখে মিষ্টি তুলে খাওয়াতে যাব, তার আগে সাব্বির বাধা দেয় আর বলে, না মামা, মিষ্টি আমি খাবো না। তুমি যেমন জিতেছ তেমনই আমার চাচাও ভোটে হেরেছে, তাই আমি সমান পক্ষরই থাকতে চাই। বাবা, আমি হসপিটালে যাচ্ছি চাচাকে দেখতে। সাব্বিরের বাবা, দেখো তোমার ছেলে কত বড় বেয়াদব হয়ে গিয়েছে। আমার বড় ভাইকে কিভাবে অপমান করলো সে। সাব্বির, চুপচাপ মিষ্টি খেয়ে রুমে চলে যাও। রাত হয়েছে, কোথাও যেতে হবে না। ছুটকি, আমি আসছি। ভাগিনা থাকো, আমি আসছি, আবার একদিন আসবো। সাব্বিরের মামার কথা শেষ কেন যেন তীরের মতো
লাগে সাব্বিরের কাছে। সাব্বির সেসব তোয়াক্কা না করে দ্রুত মোটর সাইকেলের চাবি নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসে সদর হসপিটালে। পুরো হসপিটালের সবগুলো বেডে ওর চাচাকে খুঁজে না পেয়ে মন খারাপ করে বাসায় আসে। গ্যারেজে মোটর সাইকেল রেখে বাসার ভেতর ঢুকতে কেমন যেন একটা ঝাঁঝালো গন্ধ এসে পৌঁছে সাব্বিরের নাকে। পুরো বাড়ি অন্ধকার। সাব্বির দ্রুত বাড়ির লাইট জ্বালিয়ে মেঝের দিকে তাকাতেই চমকে ওঠে মেঝেতে তাজা রক্তের দাগ। দ্রুত সাব্বির এগিয়ে যায় ওর বাবার মার রুমের বেডরুমের দিকে। বাবা মা দুজনের মাথায় ছিল ঘাট থেকে আলাদা করা। সাব্বির ওর চিৎকার শুনে পাশে ওর চাচার বাসা হয়ে ভাতিজার চিৎকার শুনে খুব ভালো করে শুনতে পান হাসান চৌধুরী। দ্রুত নিজের ভাইয়ের বাসায় সাব্বিরকে কাটতে দেখে এগিয়ে গিয়ে নিজেও পাথরের মতো চেয়ে থাকে বিছানার দিকে, কারণ বিছানাতে দুটো মাথাবিহীন লাশ পড়ে আছে। সাব্বির ওর চাচার সাব্বিরের কাঁধে হাত রেখে বলে, কিভাবে হলো এইসব ভাতিজা? কে করলো এইসব? আমি জানি না চাচা, আমি হসপিটালে গিয়েছিলাম তোমাকে দেখতে, কিন্তু না পেয়ে বাসায় চলে আসি, আর এসে দেখি বাবা মাকে কে যেন খুন করেছে। বাবজান কাঁদিস না, উঠে পড়। সাব্বির নির্বাক হয়ে চেয়ে আছে ওর বাবা মার লাশের দিকে। কিছুক্ষণ পর পুলিশ এসে নিয়ে যায় ওর বাবা মার লাশ। পরের দিন সকালে অত্যাধুনিক প্রযুক্তিতে দুটি মাথা সেলাই করে পাঠিয়ে দেয়। দুপুর 3টে ওর বাবা মার দাফন শেষ হয়ে যায়। সাব্বির চলে আসে ওর চাচার বাসায়। ঠিক তার কিছুক্ষণ পরেই সাব্বিরের মামা আলতাফ হোসেন হাসি মুখে সাব্বিরের কাছে এসে বলতে থাকে, ভাগিনা কাঁদিস না, জানিসই তো কারো বাবা মাই চিরজীবন বেঁচে থাকে না, তেমনই তোর বাবা মাও চিরজীবন বেঁচে থাকতো না। তুই আমার ভাগিনা ছিলি, আসিস, থাকবি। কোথাও চাকরি না পেলে আমার কাছে আসিস, আমি তোকে চাকরির ব্যবস্থা করে দেব। সাব্বিরের চাচা পাশে ছিল। সে হুঙ্কার দিয়ে বলে ওঠে, আলতাফ হোসেন, আপনি কি বলে যাচ্ছেন আমার ভাতিজার চাচা এখন জীবিত আছে? আমি বেঁচে থাকতে আমার ভাতিজাকে কার কাছে হাত পাততে দেব না। আপনি তো জেলের ভাত খাবেন কিছুদিন পর। আমার সন্দেহ হচ্ছে আপনি আমার সম্বন্ধী আর ছোট বোনকে হত্যা করেছেন ঢাকে। মুখ সামলে কথা বলুন। সাব্বির খেয়াল করে ওর চাচার কথাটা বলতে তুতলাতে শুরু করে, আর আলতাফ হোসেনের মুখে রহস্যময় হাসি। তোমরা চুপ করো প্লিজ। মামা আপনি আসুন, আর চাচা চুপ করো, আমাকে একা থাকতে দাও। আলতাফ হোসেন কিছুটা বাঁকা চোখে তাকিয়ে চলে যায়। সাব্বির ওর নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর নিজেই ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সাব্বির সাবালক থেকে যুবক হয়ে ওঠে। নিজের পরিশ্রম করে নিজের মামাকে বিপুল ভোটে হারিয়ে দখল করে নেয় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারটা। বর্তমান হঠাৎ কারো ঢাকায় সাব্বিরের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে লুইস। কি হয়েছে লুইস, এভাবে ধাক্কাচ্ছিলে কেন? বস বসুন। স্টিফেন তুই? ও বস, ক্ষুধা পেয়েছে আমার অনেক। বস আমাকে ক্ষমা করবেন আপনাকে ডাকার জন্য, তবে আপনি ঘুমের মাঝে আপনি কখনো কাঁদছিলেন আবার কোনো হাসছিলেন, তাই আর কি আপনাকে ডাক দিয়েছি। সকাল কি হয়ে গিয়েছে? জি বস, 7টা বেজে গিয়েছে। সাব্বিরের ঘুমিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে কিছু খেয়ে চলে আসে কলেজে। সাব্বিরকে কলেজে আসতে দেখে নীলা ওর ভাড়া করা কয়েকটা গুন্ডা ছেলেকে পাঠিয়ে দেয় সাব্বিরকে মারার জন্য। ছেলেগুলোর হাতে দেশীয় অস্ত্র নিয়ে চলে আসে সোজা সাব্বিরের সামনে। তারপর, কে তুই? কি সাব্বির? হ্যাঁ, কিন্তু কেন? চল আমাদের সাথে। সাব্বির কিছু বলতে গিয়েও থেমে ওর চোখ যায় কলেজের ক্যাম্পাসে বসে থাকে নীলার দিকে। ওর মুখে হাসি বুঝতে বাকি নেই, নীলাই পাঠিয়েছে ওকে মারার জন্য। সাব্বির ছেলেগুলোর সাথে চলে আসে কলেজের পেছনে। তারপর, কি রে, আমাকে মারার জন্য কত টাকা পেয়েছিস? পুরো 20,000 পেয়েছি শালা তোরে হাড় হাড্ডি ভেঙে ফেলার জন্য। টাকা কি পেয়ে গেছিস? না, কাদের পর দিবি। সাব্বির মুচকি এসে পকেট থেকে 25,000 টাকা বের করে দেয়। তারপর কানে কানে কিছু একটা বলে কলেজের গেট থেকে বের হয়ে যায় সাব্বির। এদিকে মুহিনরা সোজা নীলার কাছে যায়। তারপর, ম্যাডাম শালাকে পাঠিয়ে দিয়েছি আমাদের গোডাউনে, এখানে অনেক পাবলিক, ওপেনলি মারলে কেস খেয়ে যেতে পারি। ধুর শালা, আমার বাবা চেয়ারম্যান আর ভাইয়া ওসি, আর তুই কিনা আমার কাজ করতে ভয় পাচ্ছিস? ভয় না ম্যাম, শালাকে এমন মার দিব যে ভয়ে আপনার সামনে সে কখনো আসবে না, আর এতে তো সময় অনেক দরকার, তাই তো ওকে তুলে নিয়ে গেছে আমার লোকেরা গোডাউনে। তোদের দিয়ে হবে না, শোন আমিও তোদের সাথে যাব। শালাকে এমন ভয় দেখাবো যে জীবনেও আমাকে কোথাও দেখলে হিসু করে ফেলবে। ওকে ম্যাম, তাহলে চলে আসবে আমাদের গোডাউনে সন্ধ্যায় 6টায়। নীলা হে সুযোগ মাথা নাড়িয়ে চলে যায়। এদিকে সাব্বিরও মুচকি এসে লুইসদের চলে আসে মুহিনদের গোডাউনে।
সাব্বিরকে হালকাভাবে একটা খুঁটির সাথে বেঁধে রাখে মহিন। কিছুক্ষণ পর নীলাও চলে আসে হাতে লোহার একটা রড নিয়ে। সাব্বির চোখ দুটো হালকা খুলে সবই দেখতে থাকে। নীলা শুনছে সাব্বিরের সামনে এসে লোহার রড দিয়ে মারতে তার আগে মহিন রড ফেলে দেয়। নীলা মারতে গিয়ে বাধা পেয়ে বলে ওঠে, শুয়ারের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমাকে বাধা দেওয়ার? আরে সুন্দর তো ফিগারটা, কিন্তু হেভি মন তো চাচ্ছে একদম কামড়িয়ে খেয়ে ফেলে। মহিন নীলার হাত খুব শক্ত করে চেপে ধরে কথাগুলো বলছিল। নীলা মহিনদের মুখ থেকে এমন কথা শুনে কিছুটা ভয় পেয়ে যেত। দেখ, ভালো হবে না, কিন্তু আমি তোদের টাকা দিয়ে কিনেছি, আমাকে রেসপেক্ট কর। আরে জানো, তোমার হট ফিগার দেখে কেই বা ঠিক থাকবে বলো? আসো তো একটু করি। মহিন নীলার গাল চেপে ধরে কিস করতে যাবে, অমনি নীলা মহিনকে ধাক্কা মেরে দৌড়ে এসে সাব্বিরকে জড়িয়ে ধরে আর বলতে ডাকতে থাকে, এই ছোট লোক, আমাকে বাঁচা প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। অন্যের ক্ষতি করতে এসে আমি নিজে বিপদে। কিন্তু সাব্বিরের কোনো রেসপন্স নেই। হঠাৎ মহিন জোরে হেসে ওঠে। আরে আরে জানো, ওর মতো খ্যাতকে ডাকছো কেন? ও তো নিজেকেই বাঁচাতে পারেনি, তোমাকে কি বাঁচাবে বলো? তার সে এসো আমরা একটু বাসর করি। মহিন নীলাকে টানতে থাকে, কিন্তু একই নীলাকে ওর জায়গা থেকে একটু নাড়াতে পারে না। ঘাড় ঘুরিয়ে পেছন থেকে তাকাতে মহিনের নাকে ঘুষি মারে। নিজের বসকে মারতে দেখে আরও বাকি চামচাগুলো সাব্বিরকে মারতে আসে নিবে, তার আগে সাব্বির লোহার শিকল দিয়ে সবগুলো পিঠে আধমরা করে ফেলে। তারপর হঠাৎ নীলার দিকে তাকাতেই চমকে ওঠে। সাব্বির নীলাকে বুকে ছোট বাচ্চাদের মতো জড়িয়ে ধরে তার হাতের নখগুলো দিয়ে টি শার্টের বোতামগুলো খামচি দিয়ে ধরে রেখেছে। সাব্বির কিছুটা মুচকি এসে বলে ওঠে, কি বড় লোকের মেয়ে, এই ছোট লোকের ওপর সামথিং ফিলিংস হচ্ছে বুঝি? নীলা দ্রুত সাব্বির থেকে মাথা তুলে পালাতে যাবে, তার আগেই সাব্বির হাত ধরে উঠে বলে ওঠে, আরে ও বড় লোকের মেয়ে, ওর তো দিয়েছেও সামথিং ফিলিংস হচ্ছে। কি এই গরিবের ওপর? কোনো ফিলিংস হচ্ছে না মিস্টার গরিব লোক। সাব্বির নীলার হাত ছেড়ে দিতেই পালিয়ে যায় নীলা। সাব্বির চলে আসে সেখান থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিতে অমনি সাব্বিরের চাচার ফোন আসে। হ্যালো চাচা, বলো। বাপ, কবে আসবি তুই? রমজান মাস তো চলে এলো, এখনো তো এলি না। চাচা, একটা কাজে তো আটকে গেছি, এটা শেষ করে তারপরে আমি ফিরবো। হ্যাঁ, সেটা তো সেই কবে থেকে শুনেছি। যে বলেছে বিয়ে করাবো তোকে, অমনি তুই পালিয়ে গেলি। চাচা, বিয়ে করো না তো, আমি এখনো বাচ্চাই রয়ে গেছি, আমার বিয়ের বয়স এখনো হয়নি, বুঝতে পেরেছো? বাপু, আমি তো জানি তুই কচি খোকা। এখন শোন, বড় ভাইয়া ভাবির চতুর্থ বার্ষিকী, তুই কিন্তু চলে আসবি অবশ্যই। হ্যাঁ যাবো চাচা, তুমি এখন টেনশন করো না। সাব্বির ফোন কেটে দিয়ে লুইসের দিকে তাকিয়ে বলে ওঠে, লুইস, 11 তারিখের অগ্রিম টিকিট কেটে রাখো, আমি খুব তাড়াতাড়ি ঢাকায় চলে যাব। ওকে বস, সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি এখন বেস্ট টাইম নিন। সাব্বির বিছানায় শুয়ে পড়ে। কেন যেন আজ ওর বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা করছিল। প্রায় ঘন্টাখানেক এভাবে ছটফট করার পর সাব্বির আর থাকতে না পেরে চিৎকার করে ডাক দেয় লুইস আর স্টিফেনকে। হঠাৎ সাব্বিরের চিৎকার শুনে দুজনেই দৌড়ে এসে জিজ্ঞেস করে, বস কি হয়েছে, এভাবে সটফট করছেন কেন? জানি না লুইস, আমার বুকের বাম পাশে কেন যেন চিনচিন একটা অসহ্য ব্যথা অনুভব করছি। বস শান্ত হন, আমাকে দেখতে দিন কি হয়েছে। স্টিফেন সাব্বিরের টি শার্টের বোতামগুলো বাম পাশে বুকের দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। তারপর, বস তেমন কিছু হয়নি, আসলে আমাদের ভাবি সন্ধ্যায় হয়তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, আর হুঁশিয়ারি হয়তো আপনার বুকে খুব জোরে খামচে দিয়েছিল, যার জন্য বুকের অনেক জায়গায় ছিলে গিয়েছে, সেখানে চিনচিন ব্যথা অনুভব করছে। সাব্বির স্টিফেনের কথায় নিজের বুকের দিকে খেয়াল করেই মুচকি হাসে সাব্বির, কিন্তু লুইসের মুখে হাসি নেই। সে হাতে মলম দিয়ে লাগিয়ে দেয় সাব্বিরের বুকে। তারপর, বস এখন ভালো হয়ে যাবে, আর অসুবিধা হলে বলুন, ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে না লুইস, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি ঠিক আছি। সাব্বিরের কথা মতো লুইসরা চলে যায়। পরের দিন সকালে সাব্বির কলেজে যেতেই নীলা এসে সাব্বিরের পথ আটকে দাঁড়ায়। তারপর, এই যে ছোট লোক, এতক্ষণ পর আসার সময় হলো? কেন মিস বড়লোক, আমি দেরি করে আসলে আপনার সমস্যা কি? আমি কি আপনার জামাই নাকি বয়ফ্রেন্ড লাগি শুনি? তুই আমার কিছুই লাগোস না, তবুও কেন আমাকে চুমু দিয়েছিলি বল? ও, ওটা তো দুষ্টুমি করে দিয়েছিলাম, তার জন্য আমি সরি। প্রয়োজনে আপনার পা ধরেও ক্ষমা চাইব আমি।
ছিছি, কি বলছিস তুই এগুলো? আসলে আমারই ভুল ছিল আপনার মতো বড়লোকের মেয়ের কথা না শুনে চলা, যার জন্য আমি 22টা দিন ছিলাম আইসিইউতে চিকিৎসায়। আবার আপনি গতকাল আমাকে মারার জন্য লোকও পাঠিয়েছিলেন। হয়তো আমি একটু বেশি করে ফেলেছি, তার জন্য সত্যি আমি অনেক অনেক লজ্জিত। নীলা কিছু বলতে গেলেও থেমে যায়, চুপচাপ সাব্বির দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। সাব্বির আবারও বলতে শুরু করে। আমি বুঝতে পেরেছি এসব সুনামধন্য বড় লোকদের মতো ছোট লোকদের জন্য নয়, তাই আমি এই বগুড়া শহর ছেড়ে চলে যাচ্ছি। ভালো থাকবেন। আর একটা কথা বলবো, যদি কোনো কিছু মনে না করেন, আমি ছোট লোক হতে পারি, কিন্তু সত্যি বলতে প্রথম দিনই আপনাকে আমি তাই তো চুমু দেওয়ার মতো সাহস করেছিলাম, পারলে ক্ষমা করে দিবেন। সাব্বির কথাগুলো বলে সোজা চলে আসে কলেজ থেকে। লুইস সাব্বিরের আসতে দেখে হাতে একটা টিকিট ধরিয়ে দেয়। সাব্বির খুশি মনে টিকিট নিয়ে আসে এয়ারপোর্টে। বগুড়া টু ঢাকা যাওয়ার জন্য হেলিকপ্টারে চলে আসে ঢাকায়। নিজের আলিশান গাড়িতে করে চলে আসে মেয়র বাড়িতে। এতদিন পর নিজের প্রাণের ভাতিজাকে দেখে দৌড়ে আসে, জড়িয়ে ধরে সাব্বিরের চাচা। তারপর বাপজান, এমন শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস নাই নাকি? তুমিও না চাচা, খালি খাওয়া নিয়ে পড়ে থাকো। বলি অত খেলে অল্পতেই তোমার মতো পেটুক হয়ে যাব যে আমি, তখন আর আমার কষ্ট করে বানানো 6 প্যাক বডির বাজে হাল হয়ে যাবে। সাব্বিরের চাচা সাব্বিরের পিঠে হাত রেখে বলে ওঠে, বাপ, তোকে একটা সত্য কথা বলার ছিল। হ্যাঁ বলো চাচা। আসলে আমি জানি কে আমার ভাই ভাবিকে অমন করে হত্যা করেছিল। কি? আমাকে আগে বলনি কেন চাচা? এখন দ্রুত আমাকে নাম বলো। কোন কুত্তার বাচ্চার সাহস আমার বাবা আমাকে হত্যা করেছে? ওই আর কেউ না, তোরই মামা আলতাফ হোসেন। সেই তোর বাবা মাকে হত্যা করেছে। ভাবছিস আমি কেমনে জানলাম? আসলে হসপিটাল থেকে রিলিজ নিয়ে তোদের বাসাতে এসেছিলাম। হঠাৎ দেখি আলতাফ কয়েকটা লোককে নিয়ে তোর বাসায় ঢুকে পড়ে। আর ভাইয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাইয়া আর ভাবিকে আলতাফ ধারালো ছুরিতে গলা কেটে হত্যা করে। আমাকে আগে বলো না কেন এসব চাচা? তখন তোর বয়স কম ছিল তাই বলিনি। চাচা টেনশন দিও না, শালাকে আমি রাস্তায় ফেলে কোপাবো। সাব্বির আর কিছু না বলে বের হয়ে আসে বাসা থেকে। বাড়ি থেকে কিছুটা দূরে এসে ফোন দেয় আলতাফ হোসেনকে। তারপর কি মামা, এতদিন কেটে গেল, তবু আমার কোনো খোঁজ নিলে না? আরে বলিস না ভাগিনা, বহু কাজে বিজি থাকি তো, তাই আর সময় হয়ে ওঠেনি। ও শোনো, বাবা মার মৃত্যুবার্ষিকী, তুমি চলে এসো। কিন্তু আমি ভেবেছি সেই দিন পদত্যাগ করব, তুমি আবার নির্বাচন করবে। সেটা আর করব না ভাগিনা, অনেক লজ্জা পেয়েছি আমি তোর কাছে হেরে। তবে হ্যাঁ, তবে আমি পদত্যাগ করলে তুমি আবার নির্বাচন করবে। এই তো আমি পদত্যাগ করব, টেনশন দিও না, তুমি চলে এসো কেমন? হ্যাঁ হ্যাঁ, চলে আসবো আমি, তুই টেনশন নিস না। সাব্বির ফোন কেটে দিয়ে হাসতে থাকে মনে মনে। এদিকে নীলা আয়নার সামনে দাঁড়িয়ে শুধু বারবার নিজেই ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে যাচ্ছিল। কেন যেন আজ ওর অনেক ভালো লাগছিল নিজের ঠোঁট নেড়ে দেখতে। হঠাৎ আয়নায় সাব্বিরের মুখ ভেসে উঠতে চমকে ওঠে নীলা। পরক্ষণে নিজের সামনে দিয়ে মুচকি হেসে ফেলে আর ভাবতে থাকে, ইস নীলা, তুই কিনা শেষে একটা থার্ড ক্লাস ছেলের প্রেমে পড়ে গেলি। প্রেমে পড়ছিস যখন বিয়েটা না হয় তাকেই করে নে। নীলা কথাগুলো ভাবতে ভাবতে বিছানায় শুয়ে পড়ে আর সাব্বিরকে ভেবে কুলবালি শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই নীলা খুব সুন্দর করে সেজেগুজে চলে যায় কলেজের উদ্দেশ্যে। সাব্বিরকে প্রপোজ করে কিন্তু কলেজে খুঁজে না পেয়ে কেঁদে ফেলে নীলা। মনে মনে ভাবতে থাকে, সত্যি সত্যি সাব্বির চলে গেল না তো। নীলা আর অপেক্ষা না করে দৌড়ে বাসায় চলে ওর বাবার সাথে কাঁদতে কাঁদতে বলে ওঠে, বাবা, বাবা, আমার ওকে এনে দাও। কাকে এনে দিব রে মা? আর তুই কাঁদছিস কেন? বাবা, আমি সাব্বিরকে ভালোবেসে ফেলেছি, প্লিজ ওকে আমার কাছে এনে দাও। কি যাতা বলছিস নীলা? তোর সব কথা রাখি বলে এই নয়, এই কথাটাও রাখবো। ও একটা থার্ড ক্লাস ছেলে, ওকে তোর কাছে জীবনও এনে দেব না আমি। এমন সময় রাসেল ওর বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা? তোমার বোনের মাথা নষ্ট হয়েছে। ওই থার্ড ক্লাস ছেলেকে নাকি নীলা ভালোবেসে ফেলেছে। নীলা, তুই কিন্তু সবকিছু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। তোকে কিছু না মাথায় তুলেছি, চল আজ থেকে তুই রুমের বাইরে বের হবি না। রাসেল নীলাকে এক প্রকার জোর করে ওর ঘরে রেখে রুমের দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। নীলা কতক্ষণ দরজা ধাক্কিয়েছে সে জানে না। হঠাৎ নীলাকে ব্লেড দেখতে পেয়ে দ্রুত ব্লেড হাতে নিয়ে নিজের হাতে শিরা কেটে ফেলে। কাঁদতে কাঁদতে সেখানেই সেন্সলেস হয়ে যায় ও। এদিকে সাব্বির আর ওর মামা আলতাফ হোসেন বসে আছেন একটা রুমে, দুজনেই নিশ্চুপ। হঠাৎ সাব্বির বলে ওঠে, মামা চলো,
তোমাকে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিব। ওদের সাথে কাজ করলে তুমি রাষ্ট্রপতি হতেও পারবে। কি সত্যি ভাগিনা? তাহলে এক্ষুনি নিয়ে চল আমাকে। সাব্বির মুচকি এসে নিচে চলে যায় আলতাফ হোসেনকে একটা গোডাউনে। সেখানে লুইস স্টিফেন সহ আরও অনেক ক্রু দাঁড়িয়েছিল, সবাই হাতে বড় বড় চাকু। আলতাফ হোসেন কিছুটা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেতে নেবে, তার আগে লুইস ধরে ফেলে, তার বেঁধে ফেলে লোহার খুঁটির সাথে। সাব্বির জোরে জোরে হাসতে থাকে আলতাফ হোসেনের দিকে, তারপর বলে ওঠে, নিজের বোন জামাই আর বোনকে তো গরুর মতো জবাই করে মেরে দিলি, এখন তোর পালা। মানে কি বলছিস এগুলো ভাগিনা? কথা বলছো না মামু? এত নাটক না করে বলে ফেলো, কেন হত্যা করলে আমার বাবা মাকে? তারা তো তোকেই সাপোর্ট করেছিল। সব যখন জেনেই গিয়েছিস আর নাটক করে কি লাভ বল? আসলে আমি জয়লাভ করার পর তোদের বাসায় গেলে তুই আমাকে অপমান করিস, আর তখন আমার মনে হতে থাকে লোকজন আমার দিকে আঙ্গুল তুলে বলবে তুই তো তোর বোন জামাইয়ের পাওয়ারে মেয়র হয়েছিস। সেটা আমার শুনতে খারাপ লাগতো, তাই তো বোন জামাইকে শেষ করে দিয়ে চলে এলাম। বাহ, কত সহজ তাই না? এই, তোমরা সবাই রেডি তো? কুত্তার বাচ্চাকে যতগুলো পারো ততগুলো টুকরো টুকরো করে ফেলো এবং সমুদ্রের গভীরে ফেলে দিয়ে এসো। এদিকে আতিকুর করবে তার মেয়ের কোনো সারা শব্দ না পেয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে নেবে। সিঁড়িতে রক্ত আর যে নীলার রুমের দরজা দিয়ে বের হচ্ছে। দ্রুত তিনি রাসেলকে ডেকে দরজা খুলে চমকে ওঠেন। নীলার হাতের শিরাতে জর্জর করে রক্ত পড়ছে। আতিকুল কবির কেঁদে ওঠেন। রাসেল দ্রুত সময় নষ্ট না করে নীলাকে হসপিটালে নিয়ে আসার সাথে সাথে একটা নীলাকে চলে যায় আইসিইউতে। বাইরে দাঁড়িয়ে অঝরে কাটতে থাকে আতিকুল কবির আর ছেলেকে বলে ওঠে, রাসেল, যেখানে পারো খুঁজে নিয়ে এসো। ওই ছেলেটাকে দরকার হলে বা উড়ে হলে ও নিয়ে এসো, যাও। কিন্তু বাবা, তোমাকে একা রেখে কি করে যাই? আমি ঠিক আছি, তুমি তাড়াতাড়ি যাও। রাসেল দ্রুত বের হয়ে আসে হসপিটাল থেকে। চারিদিকে লোক লাগে সাব্বিরকে খুঁজে বের করার জন্য। এদিকে সাব্বির ভোর হয়ে আসছে দেখে বের হয়েছে গোডাউন থেকে। হাঁটতে হাঁটতে চলে আসে কলেজের কাছাকাছি। এমন সময় একটা কালো হাই স্কার্ট জুড়ে তুলে নিয়েছে সাব্বিরকে। সাব্বির কিছু বলতে কেউ পারে না, কারণ মুখে তো তখন কস্টেপ লাগিয়ে দেয় কিডন্যাপাররা। কিছুক্ষণ পর একটা হসপিটালের সামনে এসে থামে গাড়ি। সাব্বিরের মুখ থেকে টেপ খুলে ফেলে। এমন সময় নীলার ভাই রাসেল এগিয়ে এসে সাব্বিরকে দুই হাতে চেপে ধরে বলতে থাকে, ভাই সাব্বির, আগে যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে আমার বোনটাকে আপন করে নাও প্লিজ। মানে কি বলছেন এগুলো? আপনি না বললেন সেদিন আপনার বোনের আশেপাশেও যেন না আসি, আজ আবার বলছেন মেনে নিতে। আর বড় কথা, আপনার বোন আমাকে ভালোবাসে না। রাসেল কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমার বোনটা তোমাকে ভালোবাসে বলেই আজও হসপিটালে ও সুইসাইড করতে নিয়েছিল তোমাকে পাওয়ার জন্য। কি? রাসেলের আর কোনো কথা না শুনে দৌড়ে চলে যায় সাব্বির হসপিটালের চারদিকে খুঁজতে খুঁজতে পেয়ে যায় নীলার ক্যাবিন। ভেতরে ঢুকে যাবে তার আগেই কেউ একজন সাব্বিরের কাঁধে হাত রাখে। সাব্বির ঘুরে তাকিয়ে দেখে আতিকুর কবির। বাবা, আগে যা হয়েছে ভুলে যাও, মেয়েটাকে আপন করে নাও প্লিজ। মেয়েটা একটুর জন্য বেঁচে গিয়েছে। চিন্তা করবেন না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। সাব্বির আর দেরি না করে কেবিনের ভেতর ঢুকেই দেখে নীলা শুয়ে আছে বেডে, চোখের নিচে কালি জমে আছে। সাব্বিরের কেবিনে আসতে দেখে নীলা অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। সাব্বির মুচকি এসে নীলার পাশে বসে জোর করে নিজের দিকে মুখ ঘুরিয়ে নেয়। তারপর, এমন করতে নিয়েছিলে কেন? কাউকে হারিয়ে ফেলার ভয়ে। ভালোবাসাটা কি? নিজের চেয়েও বেশি। রেগে আছো আমার উপর? অনেক। কি করলে রাগ ভাঙবি? জোর করে পাক্কা 30 মিনিট চুমু দিতে হবে, তবে ভাঙবে রাগ। 30 মিনিট? জি, ইমরান হাশমির ভক্ত দুষ্টু ছেলে সাব্বির। সাব্বির মুচকি এসে নীলার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়।